নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024-এর লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া আজকে 6টায় শেষ হয়েছে। গোটা দেশের মানুষ এবার ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। মানুষ বাইরে বেরিয়ে এসে ভোট দিয়েছেন, এমনটাই নির্বাচন কমিশন বলছেন। আর ঠিক তখনই বিরোধীরা বলছেন একাধিক রাজ্যে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। আবার বিরোধীরা বলছেন ভোটাররা নিজেদের ভোট দিতে স্বতন্ত্রভাবে কোথাও কোথাও যেতে পারেননি। আজকে ইন্ডিয়া জোটের বৈঠকও গেছে। এই 2024-এর নির্বাচনে এনডিএ যেরকমভাবে তাদের পজিশন ধরে রেখেছিল, ইন্ডিয়া জোট যেটা সদ্য নির্বাচনের আগে গড়ে উঠেছিল, সেই জোটও কিন্তু তাদের অবস্থান নিজেদের মতো করে ধরে রাখার চেষ্টা করেছিল। আর সেখান থেকে দাঁড়িয়ে 2024-এর আজকে যখন শেষ পর্বের ভোট হয়ে গেল, তখন সকলের নজর রয়েছে এক্সিট পোলের দিকে। এবার প্রশ্ন হতে পারে এই এক্সিট পোলগুলো কতটা এক্সাক্ট পোল হবে, এটাও কিন্তু বড় প্রশ্ন। কারণ এক্সিট পোলের যে সার্ভে হয় সেটা সামান্য কিছু স্যাম্পলের উপর। গোটা দেশের প্রায় বলা যেতে পারে যে কোটি কোটি মানুষ ভোট দিয়েছেন, সেখানে এই স্যাম্পলগুলো সামান্য কিছু ইঙ্গিত দিতে পারে, সম্পূর্ণ কিংবা আংশিকও দিতে পারে না। সামান্য, এটা আমরা 0.001%ও ধরতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে এই এক্সিট পোলগুলো কখনো মিলে যায়, আবার কখনো চূড়ান্তভাবে ধরাশায়ী হয়ে যায়। সেটা পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা একেবারে রিসেন্ট 2021-এর বিধানসভা নির্বাচন দেখি। আমাদের রাজ্যের ক্ষেত্রে 2023-এর যে বিধানসভা নির্বাচনে যদি দেখি, যেখানে বিভিন্ন এক্সিট পোলে এককভাবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছিল, সেখানে কিং মেকার হিসেবে কোথাও না কোথাও তিপ্রামথা একটা পজিশন নিয়েছিল এবং বিরোধীদের ক্ষেত্রে তিপ্রামথা ভোট পার্সেন্টেজ কেটে যে অবস্থানে বিরোধীদেরকে ফেলেছিল সেটা নিঃসন্দেহে প্রশ্ন ছিল। সেখান থেকে দাঁড়িয়ে 2024-এর আজকের এই এক্সিট পোল কতটা এক্সাক্ট হবে তা নিয়ে আলোচনা করব। আমাদের এক্সিট পোলে আমরা দেখাবো অবশ্যই একটা সংখ্যা। আমরা আরও একবার বলবো, এ সংখ্যা কোনোভাবেই আমাদের নয়। আমরা যে রাজ্যে থাকি সেখান থেকে দাঁড়িয়ে কোনো ধরনের এক্সিট পোল বা সার্ভে করা অন্তত পক্ষে আমি মনে করি অত্যন্ত আমাদের জন্য কষ্টসাধ্য হয়। যেমনটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে, বিভিন্ন বিজ্ঞাপনের ব্যাপার থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাই। একাধিক লোককে নিয়ে কাজ করতে হয়, তাদের স্যালারি দিতে হয়। সুতরাং সেই সার্ভে থেকে অন্তত ত্রিপুরার অন্তত আমরা নিজেদেরকে দূরে রেখেছি। আমরা চেষ্টা করেছি বিভিন্ন যে এক্সিট পোলগুলো রয়েছে, বিশেষ করে এক্সিস মাই ইন্ডিয়া যারা যে এক্সিট পোলটা দিয়েছেন সেটার উপরে আলোচনা করব। আমরা আজকে এই এক্সিট পোল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনারা প্রতিদিন তাদেরকে দেখেন। রয়েছেন মৃন্ময় চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন প্রদীপ্ত রায়, সমাজকর্মী। দুজনকেই আমি পাবলিক নাওয়ের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি শুরুটা করব প্রদীপ্তদা আপনাকে দিয়ে। প্রদীপ্তদা, দেশের মুড কি বিজেপির দিকে রয়েছে, নাকি কংগ্রেসের দিকে, নাকি ইন্ডিয়ার দিকে? মানে কার দিকে এখন দেশের মুড বুঝতে পারছেন? কারণ এক্সিট পোল তো বেরিয়ে গেল, দেশের মানুষ ভোট দিয়েছেন, মুড কেমন বুঝতে পারছেন? দেশের মুড বলতে পারবো না, তবে রাষ্ট্রের মুড যেদিকে আছে এক্সিট পোলের রেজাল্ট সেদিকেই গেছে। অর্থাৎ সরকার আর রাষ্ট্র যখন একাকার হয়ে যায়, আমাদের ভারত রাষ্ট্র এখন সরকার রাষ্ট্র একাকার হয়ে গেছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সরকারে আসীন আছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো এবং সরকার সম্মিলিতভাবে যে কাঠামোটা চালাচ্ছে, সেখানে যা রেজাল্ট হওয়ার কথা এক্সিট পোলে কিন্তু সেটাকেই প্রতিফলিত করছে। সেক্ষেত্রে আমি বলবো যে যেই এক্সিট পোলটা এসছে এবং বিভিন্ন যে এজেন্সিগুলো এক্সিট পোল করেছে, সবাই যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে বিজেপি তথা এনডিএ তথা বিজেপিকে, তো এটা রিয়েলিটির কাছাকাছি আছে। অর্থাৎ মোটামুটি ধরা যায় যে ওই গতবারে যে রেজাল্টটা ছিল 2019-এ,
সেটাই হবে, সেটাই ঘটার দিকে যাচ্ছে। বিজেপি হয়তো আরো কয়েকটা আসন বেশিও পেতে পারে, এটা আমার মনে হয়। আরো কয়েকটা আসন বেশি পেতে পারে, বেশিও পেতে পারে। তো মানে যেটা প্রশান্ত কিশোর বলছেন 303 থেকে বাড়তে পারে বিজেপির আসন সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলেছে। এক্সিট পোলে যেটা হচ্ছে সেটা আসলে যে পলিসিটা আছে, সরকারের যে পলিসিটা আছে ভোট করানো এবং ভোটের রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য যে পলিসিটা আছে, মানে বর্তমান শাসক দল বিজেপির, সেটাকেই প্রতিফলিত করেছে। এবং সেই পলিসি অনুযায়ী যা ঘটার, যা প্ল্যান করেছে, দীর্ঘদিনের প্ল্যান, এটা আজকের প্ল্যান বা কালকের প্ল্যান বা 2 মাস আগের প্ল্যান নয়, সেই প্ল্যানটাই অ্যাকচুয়ালি প্রতিফলিত হয়েছে এবং সেটা সাকসেস মানে করার দিকেই পুরো ব্যাপারটা যাচ্ছে। এটা আমি প্রাথমিকভাবে বলবো আর কি। ঠিক ঠিক। আমরা এবার মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, দেশের মুড কোন দিকে? মানুষ কি বলছে? এক্সিট পোল বেরিয়ে গেছে, 7 দফার ভোট শেষ। 2019-এর সঙ্গে 2024-এর এই 7 দফার পর এক্সিট পোলের আলোচনায় আমি একটু পরে যাচ্ছি। দেশের মুড আপনার মতে কি রয়েছে? না, সাধারণভাবে তো মানে এবারের যে ইলেকশনটা, সেই ইলেকশনে প্রথম যে 19 তারিখ থেকে শুরু হলো, 19 এপ্রিল, এখন মে মাসের আর জুন মাসের 1 তারিখ, আজকে শেষ হলো। এই 7 দফা ইলেকশনে কিন্তু আপনি দেখুন গতবারের চাইতে 2019-এর চাইতে ভোট পার্সেন্টেজ কম আছে সর্বত্র, প্রত্যেকটা পর্যায়েই এটা ঘটেছে। আর সেটা শাসক পার্টি, রুলিং পার্টি যে আছে তাদের ক্ষেত্রে একটা চিন্তার ব্যাপার। তার জন্য ইলেকশন কমিশন, রুলিং পার্টি সবাই বলছে যে ইলেকশনে সবাই যাতে বেশি করে ভোট ময়দানে আসে। আপনি দেখবেন এটা এবারও যদি আমরা দেখি যে ভোটের পার্সেন্টেজে মহিলাদের অংশগ্রহণটা সবচেয়ে বেশি, কিন্তু তার মধ্যে আপনি দেখবেন বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির মধ্যে যে মধ্যপ্রদেশে মহিলাদের মানে ভোটে অংশগ্রহণটা সবচেয়ে কম এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত যেটা আছে। সেদিক থেকে বোঝা যায়। বা ধরুন ভারতবর্ষের ভোটের ক্ষেত্রে এই যে 7 দফার ভোটটাও করা হয়েছিল, মানে যে বাছাই করা হয়েছিল সেটা হয়েছিল রুলিং পার্টি যে সেন্ট্রাল আছে তাদের সুবিধা অনুসারেই এই ভাগগুলি করা হয়েছিল ভারত মানে 7 দফার নির্বাচনে। আপনি দেখুন এই হিট ওয়েভের মধ্যেও নিয়ার অ্যাবাউট 50-এর মতো লোক মারা গেছেন, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সবাই মারা গেছেন। কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত ইলেকশন কমিশনই হোক আর যে হোক এদের প্রশ্নে কোনো ধরনের শোক বার্তা পর্যন্ত তারা জ্ঞাপন করেননি। কিন্তু যাই কিছু হোক, এবারে ইলেকশনে একটা দেখা গেল গতবার যেটা ছিল যে অপোজিশন একটা ছন্ন ছাড়া ছিল আর একটা মোদি হাওয়া ছিল, মানে জাতীয়তাবাদের একটা প্রশ্ন সামনে ছিল, দেশ রক্ষার প্রশ্ন ছিল, যা কিছু সামনে ছিল সেটাকে ধরে একটা মোদির মানে সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে একটা হাওয়া ছিল। এবার সেই হাওয়াটা নেই। এবার হচ্ছে মানুষের যে মৌলিক বিষয়গুলি সেই বিষয়গুলি সামনে এসেছে, সেই সামনে মৌলিক বিষয়গুলিকে তুলে ধরার ক্ষেত্রেও অপোজিশন যতটা না তুলে ধরেছে তার চাইতে বেশি সরকারি যে সংস্থা আছে সিএসডিএস তারা পর্যন্ত এই বিষয়গুলিকে সামনে তোলার চেষ্টা করেছে। এমনকি ইলেকশন কমিশনের প্রতি মানুষের যে কনফিডেন্স সেটাও তারা সামনে এনেছে। এদিক থেকে বলা যাচ্ছে যে সার্বিক ভাবেও মানে আমরা যদি দেখি যে এক্সিট পোলের আগেই ভোট শেষ হওয়ার পরে, প্রত্যেকটা পর্যায়ে ভোট শেষ হওয়ার পরে আপনি দেখবেন 3 জন, আমি যেটা দেখেছি 3 জন মানে সঞ্জয় কুমার, আশুতোষ এবং এখন আপনি যে যার এক্সিট পোলটা দেখেন প্রদীপ গুপ্তা, উনার যে তারা যে আলোচনা করেছেন সেই আলোচনাতেও ওরা কিন্তু বলেছেন, প্রদীপ গুপ্তাই বলেছেন এক একটা স্টেটে এক একটা এলাকাতে এক একটা পার্টির আধিপত্য দেখা যাচ্ছে, ঝড় দেখা যাচ্ছে। কোন জায়গাতে রুলিং পার্টির আছে, কোন জায়গাতে অপোজিশন আছে, আর কোন জায়গাতে একটা টরে টক্কর আছে, এরকম উনি বলেছেন। আজতকের একটা ডিবেটে উনি বলেছেন। সিএসডিএস এর যিনি চেয়ারম্যান আছেন উনি স্পষ্টভাবেই বলেছেন যে 400 এটা কোনো সংখ্যা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে মেজরিটির প্রশ্নটা। সেই ক্ষেত্রে আপনার এই যে সরকারি যে প্রতিষ্ঠান যারা, কারণ এই প্রদীপ গুপ্তাই কিন্তু আপনার প্রথম থেকে 400-র পক্ষে দাঁড়িয়ে ছিলেন, যে এক্সিট পোল উনি দিয়েছিলেন যারা 400 বলার পরে উনি কিন্তু বলেছিলেন যে প্রথম যে 400 তারা পেতে পারে এই প্রশ্নে, 400, 350, তারপরে উনি 300-300 পরে উনি এই জায়গাতে গিয়েছিলেন। তার জন্য বলছি যে এটা একটা ধরুন। আর তারপরে হচ্ছে যারা এক্সিট পোলটা এখন শো করছে, এক্সিট পোলটা কবে প্রদীপ্ত তার ঠিক করে বলতে পারবে এক্সিট পোল কিভাবে কখন কোন সময় করা হয়, এটা কি ধরুন মানে ভোট দেওয়ার পরে ভোটাররা এটা বলেন, নাকি ভোট হওয়ার আগেই, ভোট ডিক্লেয়ার করার আগেই পিপলস এর যে মুড আছে সেটার উপর দাঁড়িয়ে এগুলো করা, পিপল যে সার্ভে সে সার্ভের উপর দাঁড়িয়ে এটা করা হয়। ইলেকশনের এই 2.5 মাস 3 মাসের যে
একটা নিরলস পলিটিক্যাল একটা প্রপাগান্ডা চলে, সেই প্রপাগান্ডাতে ফ্লোটিং ভোটারদের উপরে অনেক ধরনের প্রভাব বিস্তার হয়, তাদের সেই ক্ষেত্রে সম্মিলিত ওরিয়েন্টেশনটা ভোটের ক্ষেত্রে প্রতিফলিত হয়। নিশ্চয়ই এইসব ক্ষেত্রে প্রশাসনের একটা ভূমিকা থাকে, প্রশাসন সেই সমস্ত ভূমিকাকে মানে প্রভাবিত করার জন্য কাজ করে থাকেন। গভর্নমেন্ট যেটা বলে, দল যেটা বলে সেটাকে মানে মেনটেন করার জন্য তারা সেই চেষ্টাটা করেন, সেই সব ঠিকই আছে, কিন্তু তারপরও এটা একটা প্রশ্ন চিহ্ন থাকে। সেই দিক থেকে বলা যায় যে ধরুন আপনার ইলেকশনের ক্ষেত্রেও ইন্ডিয়া জোট, যেটা আপনার ফ্রম দ্য বিগিনিং শুরু হওয়ার পরে, জোট হওয়ার পরে তারা বলেছিল এই অ্যাঙ্কারদের, এই টিভি চ্যানেলের অ্যাঙ্কারদের আমরা কোনো ধরনের সাক্ষাৎকার, কোনো ধরনের ডিবেট ডিসকাশন ওই সমস্ত চ্যানেলে আমরা যাবো না। মানে ওই চ্যানেলগুলিকে তারা বয়কট করেছিল, একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু বয়কট করা হয়েছিল। আজকে যারা এক্সিট পোল মানে দেখাচ্ছেন তারা কিন্তু সেই টিভি গুলি আছে। তাহলে এটা একদম যারা যে এটা হচ্ছে সরকারের পক্ষে প্রচার করার জন্য যে মিডিয়া আছে, সেই মিডিয়ার তৈরি করা একদম এক্সিট পোল। এই এক্সিট পোলটা করাই হয় মানে যারা অপোজিশন আছে তাদেরকে ডিমোরালাইজ করার জন্য, কাউন্টিং এর দিন যাতে তারা, বা এই যে আজকে থেকে 4 তারিখ পর্যন্ত তারা যাতে ডিমোরালাইজ থাকে, তারা যাতে একদম নিস্তেজ থাকে, সেইটাকে আরো বেশি উজ্জীবিত করার জন্য, যে তোমাদের অবস্থা শেষ, তোমরা শেষ, তোমাদের পাবেন না, এই যে একটা ডিমোরালাইজেশন সিচুয়েশন, এটাকে তৈরি করার জন্য এই ধরনের সরকারি মিডিয়ার এটা একটা প্রচার। তার জন্য ইন্ডিয়া জোটের আজকে মিটিং এর পরে তারা কিন্তু ঠিক করেছেন তারা একটা ইলেকশন কমিশনের কাছে তারা ডেপুটেশন দেবেন, যাতে কাউন্টিংটার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা মেল প্র্যাকটিস না হয় সেই সমস্ত। সেই দিক থেকে বলা যায় যে একটা মুড ইন্ডিয়া জোটটাও আপনি দেখবেন প্রথম দিকে যে ধরনের একটা ভাঙাগোড়া ছিল, যে ধরনের একটা মনে হচ্ছিল যে চলে না, যত দিন যাচ্ছে তত কিন্তু ইন্ডিয়া জোটটা অনেক বেশি সলিড হলো। ইন্ডিয়া জোটের দুজন চিফ মিনিস্টারকে আপনার জেলে পুরে দিল, কালকে একজনকে চলে যেতে হবে, সেন্ট্রাল সুপ্রিম কোর্ট রিলিফ দিল না। সেই জন্য বলছি যে ইন্ডিয়া জোটের যে পাবলিক মানে মানুষের যে জনতার যে মুডটা আছে, সেই জনতার মুডটা কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধেই আছে, আর এটা সরকার বিরোধী যে যুগটা আছে তার পক্ষে যাওয়ার একটা চান্স আছে। ঠিক, একেবারে। এবার এক্সিট পোল গুলো কি বলছে, সরকার বিরোধী বা সরকারের থেকে কতটা দূরত্ব রাখে, পোলগুলো কি বলছে, এবার আমরা একটু এক্সিট পোলের দিকে দেখব। আমরা যদি দেখি ইন্ডিয়া নিউজ যেটা দেখাচ্ছে 371 থেকে 371টি আসন এনডিএ পেতে পারে, 371টি আসন ইন্ডিয়া পেতে পারে, 125টি আসন অন্যান্যরা পেতে পারেন 47টি আসন। এবার আমি আরো একবার বলছি, আমাদেরটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো আমরা কি ভাবছি, কিন্তু তার আগে আমি বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা কি দেখাচ্ছেন তা আমি একবার তুলে ধরছি। ইন্ডিয়া নিউজ দেখাচ্ছে 371 এনডিএ পেতে পারে, ইন্ডিয়া পেতে পারে 125, 47টি অন্যান্যরা পেতে পারেন। অর্থাৎ এখানে গত 2019-এর লোকসভা নির্বাচনে যে সংখ্যক আসন বিজেপি বা এনডিএ পেয়েছিল তাকেও ছাপিয়ে যাবে, সেই 353 ছাপিয়ে যাবে এবার এনডিএ, এমনটাই ইন্ডিয়া নিউজ বলছে। রিপাবলিক ভারত যেটা দেখাচ্ছে 353 থেকে 368টি আসন পেতে পারে এনডিএ, 353 থেকে 368, 353 to 368, আর ইন্ডিয়া পেতে পারে 118 থেকে 133টি আসন, অন্যান্যরা 43 থেকে 48টি আসন। রিপাবলিক টিভি পি মার্কিউ যেটা দেখাচ্ছে সেটা বলছে 359, এনডিএ ইন্ডিয়া পেতে পারে 154, অন্যান্যরা 30টি। ঠিক একইভাবে TV9 বাংলাও দেখাচ্ছে, বা TV9 যে গ্রুপ রয়েছে তারা দেখাচ্ছে 359, এনডিএ ইন্ডিয়া 154 এবং অন্যান্যরা 30। এবার আসা যাক জন কি বাত বলছে এনডিএ 362টি আসন, 62 থেকে 393টি আসন, অর্থাৎ 400-র কাছাকাছি প্রায়, যদি সর্বোচ্চ ফিগারটা ধরা হয় জন কি বাতের। আমি জানি না সেখানে কতটা সম্ভব এই ফিগারটা টাচ করা। ইন্ডিয়া পেতে পারে 141 থেকে 161, অন্যান্যরা 10 থেকে 20টি। এবার আমি যদি এক্সিসমা ইন্ডিয়ার ক্ষেত্রে আসি, তার আগে আমরা যদি আমাদের ইউটিউবের সার্ভেটা একবার দেখাতে পারি, যেটা আমরা করেছিলাম আমাদের সাধ্য মতো, যেখানে এখনো পর্যন্ত যখন আমরা এই সার্ভেটা নিয়েছিলাম 3300 মানুষ ভোট দিয়েছে, এখন 4000 ছাড়িয়ে গেছে। 3300-র মধ্যে মানুষ গত 1 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত যে ভোটটা দিয়েছে 6:30 পর্যন্ত, সেখানে
এনডিএ কিন্তু অনেকটাই কম ভোট পেয়েছে। এই ৩,৩০০-র মধ্যে ১৯% ভোট মাত্র এনডিএ পেয়েছিল। ইন্ডিয়ার সরকার দেখতে চায়, আমরা প্রশ্ন করেছিলাম দেশে আপনারা কার সরকার দেখতে চান, সেখানে ৩,৩০০ জন লোকের মধ্যে ১৯% লোক বলেছে এনডিএর সরকার, ৭৮% লোক বলেছে ইন্ডিয়ার সরকার, ৩% লোক বলেছে অন্যান্য। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ডিজিটাল একটা সার্ভে, এর কোনো ইসের সঙ্গে আমাদের যোগসূত্র নেই। যা আমরা প্রশ্ন করেছিলাম মানুষ সেখানে ভোট দিয়েছে, ৩,৩০০ জন ভোট দিয়েছে। আমি আরও একবার বলছি, এই স্যাম্পল কিচ্ছু না, দেশের কোটি কোটি মানুষ ভোট দিয়েছেন। এখানে কোনো এক্সিট পোলই যদি দেখা যায় যে ভোটের পর ভোটের দিন পুরো রেজাল্টটাই অন্যরকম, সেখানেও অবাক হওয়ার কিছু নেই। বা যদি এটাও দেখা যায় বিজেপি যেটা এক্সিট পোল দেখাচ্ছে তার থেকে আরো ভালো ফল করেছে, সেখানেও অবিশ্বাস্য হওয়ার কিছু নেই, কারণ সম্পূর্ণটা মানুষের হাতে। এবার আমরা যদি একটু স্টেট ওয়াইজ আসি, আমি মৃন্ময়দাকে বলবো, মৃন্ময়দা আমি যেটা দেখতে পাচ্ছি এক্সিস মাই ইন্ডিয়া, আমি দক্ষিণ ভারত থেকে শুরু করি। তামিলনাড়ুতে যে ৩৯টি আসন রয়েছে সেখানে বিজেপিকে এক্সিস মাই ইন্ডিয়া দেখাচ্ছে ২ থেকে ৪টি আসন। বিজেপি খাতা খুলবে এবার তামিলনাড়ুতে, এমনটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সিস মাই ইন্ডিয়া দেখাচ্ছে। এবং সেখানে ২০১৯ সালের তথ্য রিপোর্ট আমার কাছে রয়েছে, ২০১৯ সালের। ২০১৯-এ আমরা দেখতে পাচ্ছি বিজেপি অর্থাৎ এনডিএ সেখানে মাত্র ভোট শেয়ারের নিরিখে ৩.৬৬% ভোট পেয়েছিল, একটাও আসন তারা পাননি, উল্টো তাদের ভোট পার্সেন্টেজটা কমেছিল ২০১৯-এ। এবার দেখা যাচ্ছে তারা ২ থেকে ৪টি আসন পেতে পারে। তামিলনাড়ুতে কংগ্রেস ১৩ থেকে ১৫টি আসন পেতে পারে, যেটা গতবার তারা পেয়েছিল ৮টি আসন, ৫টি আসন এবার তাদের ক্ষেত্রে বাড়তে পারে। সেখানে ডিএমকে কে দেখানো হচ্ছে ২০ থেকে ২২টি আসন, সেই ডিএমকে আমরা যদি দেখি ২৪টি আসন পেয়েছিল, ২টো আসন সেখানে কমছে। এবং এরপরে যদি আমরা যাই অন্যান্যদের ক্ষেত্রে 0 থেকে 2টো আসন দেখানো হয়েছে। তামিলনাড়ুতে যদি এবার বিজেপি খাতা খুলতে পারে, তাহলে কি আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে যে এক্সিস মাই ইন্ডিয়া প্রদীপ গুপ্তা যে সার্ভেটা দিচ্ছে, সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি বিজেপি খুলতে পারে তাহলে দক্ষিণ ভারতে কি নিঃসন্দেহে একটা বলা যায় বিজেপির জন্য একটা বড় ব্যাপার হতে পারে তামিলনাড়ুর এই ফলাফল। যদি তারা 2 থেকে 4টি আসন তামিলনাড়ুতে, 3টি আসনও পেয়ে যায়, বা একটা আসন 2টো আসনও পেয়ে যায়, 2019-এর থেকে তাদের খাতা খুলবে। আমি একই প্রশ্ন আমি প্রদীপ্তদা এবং মৃন্ময়দার কাছেও রাখছি। আমি প্রথম মৃন্ময়দার থেকে নিয়ে নিচ্ছি। মৃন্ময়দা, আপনি যদি এক্সিট পোলটা ছাড়াও মানে ইলেকশনের আগে ভোটের পর্যায়ে শেষ হওয়ার পরে প্রত্যেকটা ধরুন আপনার যারা বিশ্লেষণ করেন আর কি, মানে দ্যাট মিনস আমি বলছি ধরুন এক পেশে আলোচনা যারা করেন না, তাদের ক্ষেত্রেও যদি দেখা যায়, সেই ক্ষেত্রেও আপনি দেখবেন যে সাউথের ক্ষেত্রে মোরলেস কম বেশ কিন্তু সবাই আপনার এবার বিজেপির একটা এন্ট্রির কথা বলেছেন। এটা মানে ওই যোগেন্দ্র যাদবই হোক আর অন্য যে কোনো লোকই হোক, এটা কিন্তু ওরা বলেছেন যে তামিলনাড়ুতে হতে পারে, অন্ধ্রপ্রদেশে হতে পারে, এটা কিন্তু তাদের একটা, বা কেরালা তো এক দুটো হয়তো তারা বলে দিয়েছেন, অনেকেই বলেছেন যে তাদের হয়তো খাতা খুলতে পারে। কিন্তু তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যদি সাউথে এই জায়গাটা খুলেও থাকে, রাস্তাটা খুলেও থাকে, তাহলে তাদের যেটা মানে কম্পেন্স মানে যেটা তাদের ঘাটতি যেটা থেকে যাবে, পুষিয়ে যাবে আর কি। মানে যেটা তারা গতবার কর্ণাটকে তারা 25টা পেয়েছিলেন, সেই জায়গাতে সাউথের বাকি স্টেট গুলিতে যে সংখ্যাটা তারা একদম পরিষ্কার ভাবে আপনার যোগেন্দ্র যাদব বলেছেন যে 15টা সিট যদি তারা তামিলনাড়ু, অন্ধ্র এবং কেরালা থেকেও পেয়ে থাকেন, 19টাকে বাদ দিয়ে তেলেঙ্গানা সহ যদি তারা পেয়ে থাকেন, তাহলেও তারা বলছেন যে কর্ণাটকে তারা যে লসটা তাদের হবে সেটা কর্ণাটক দিয়েই তাদের এই লসটা কিন্তু মিটে যাচ্ছে, যেটা তারা পাচ্ছিলেন সেই পরিমাণ সিট তারা কর্ণাটকে হারাচ্ছে। সুতরাং সেটাই বলছি, মানে এই যে ধরুন এক্সিট পোলটা, উনি কিন্তু আজকে যেটা আপনি দেখাচ্ছেন, উনি কিন্তু প্রথমেই বলেছিলেন 400টাই বিজেপির পক্ষে সম্ভব, বিজেপি সেটা পেতে পারে। আজকে আপনি জন কি পাতের কথা বললেন যে 262 থেকে যারা মানে 400 পর্যন্ত দেখাতে, মানে ডিফারেন্সটা দেখুন, বিশাল বড় ডিফারেন্স। এটা মানে ধরতে পারছেন না কোথায় কি ধরনের প্রবলেম আছে, কোন সিটে কতটুকু কন্ট্রাডিকশন আছে, কোন সিটে কতটুকু কে এই যে আছে, মানে কতটুকু কে বেশ সুবিধাজনক জায়গাতে আছে। এটা এই সার্ভেতে তারা ধরতে পারছেন না, কারণ এটা প্রি পোল আপনার সার্ভে,
তার জন্য এই যে 100-র উপরে যে সিট তারা ধরে রেখেছেন, আপনি যেমন জন কি বাতের কথাটা বললেন 400-র কাছে চলে যাচ্ছে, 100-র উপরে সিট কিন্তু তারা ধরে রেখেছেন, 262 থেকে 300-400-র কাছে চলে যাচ্ছে। এই যে তারা গ্যাপটা হচ্ছে যে উইদিন দা যে পিরিয়ড 3 মাস 3.5 মাসের যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু তারা ঠিক ভাবে মানুষের যে পাঁচটা তাদের পক্ষে জয় করা সম্ভব হয়নি। আর সাউথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এটা কোনো নিরপেক্ষ বলতে এক পেশে না যারা, তারা কেউ কিন্তু এটা বলেননি যে 39-এ ডিএমকে পেয়ে যেতে পারে, এটা বলেননি। বলেছেন এখানে হয়তো ফুটতেও পারে, 2-1টা সিট তারা পেতেও পারেন। আপনার এই তেলেঙ্গানাতেও বলেছেন, গতবার তেলেঙ্গানাতে 4টে সিট ছিল, সেই জায়গাতে 8টা সিটও হতে পারে। আপনি গতবার অন্ধ্রপ্রদেশে বিজেপি সিট পায়নি, জগন পেয়েছিল আর টিডিপি পেয়েছিল 22টা আর 3টা, টিডিপি পেয়েছিল 3টা, 22টা পেয়েছিল আপনার জগন, 25টা ছিল। এবার টিডিপির সিট সংখ্যাটা বেড়ে যেতে পারে, বিজেপি 2-1টা পেতেও পারে। মানে মোরলেস এই 3 পার্টির মধ্যে কংগ্রেসও 1-2 আসন পেতে পারে, সেরকম ভাবেও বলা হয়েছে। তার জন্য বলছি যে সাউথে যে সিটটা তারা পেতে পারে, যেটা তারা গেইন করবে, ঠিক সেই পরিমাণ লসটা কিন্তু তারা কর্ণাটকে করার কথাটা তারা বলেছেন। কিন্তু আজকে যেটা এখানে তারা দেখাচ্ছেন সেটা হচ্ছে কর্ণাটকে তাদের সংখ্যাটা কমে যাচ্ছে 5-এ জায়গা নেমে আসছে 3 থেকে 5। সেটাই বলছি যে এই যে ধরুন এটা হচ্ছে 3 থেকে 5 নেমে আসাটা হচ্ছে 400-কে হিসাব করে রেখে, 400 ধরে আপনাকে এটা বানাতে হচ্ছে যে আপনাকে তো 400-র হিসাবটা দিতে হবে। 400 আপনি কোত্থেকে নেবেন? তো 400 হিসাব নিতে গেলে কংগ্রেসের যদি এখানে এন্ট্রি দেন, আপনার সিটটা কমে যাচ্ছে, রুলিং পার্টির সিটটা কমে যাচ্ছে। তো এই সমস্ত যে গেরা গলগুলি থাকে, সেই গেরা গলগুলিকে ধরে দেওয়া বিশ্লেষণ করলে তো যে কোনো যুগলের আপনি কর্ণাটকের কংগ্রেস বা অন্য যে কোনো অপোজিশনের পক্ষে এটা ডিমোরালাইজেশন, আমি বারবার বলছি এটা ডিমোরালাইজেশনের জায়গা। তারা যদি হতাশ হয়ে যান, আর এই তো আমরা 4টা আর 5টা এত পরিশ্রম এত কিছু হলো, তার জন্যই বলছি যে এগুলো হচ্ছে সরকারের পক্ষে যে মিডিয়া থাকে তাদের তৈরি করা একটা মিথ। সেটাকে আমাদের মানে যারা অপোজিশন আছেন তাদের ধৈর্য সহকারে এই সমস্ত বিষয়গুলির মোকাবেলা করতে হবে। তার জন্য কিন্তু তারা বলেছেন এই ধরনের এক্সিট পোলের ডিবেট ডিসকাশন আমরা অংশগ্রহণ করব না। যদিও কিছু ক্ষেত্রে তারা হয়তো আজকে কিছু রিল্যাক্সেশন দিয়েছেন, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে সেটাই হচ্ছে যে এই সমস্ত মিডিয়াকে তারা বয়কট করার কথাই প্রথম থেকে বলে আসছেন। সেদিক থেকে আমার কাছে এটা মনে হয় এমন বেশি কিছু গুরুত্বপূর্ণ না আর কি আজকের এই এক্সিট পোলটা সাধারণভাবে অপোজিশনের কাছে। ঠিক, আমি প্রদীপ্তদার কাছে আসছি। প্রদীপ্তদা, যে তামিলনাড়ুতে বিজেপি 2019-এর ফলাফলে আমরা দেখছিলাম তাদের ভোট শেয়ারটাও কমেছিল, পার্সেন্টেজ শেয়ারটাও কমেছিল 1.48%। এখন দেখানো হচ্ছে এক্সিস বাই ইন্ডিয়াতে তারা 2 থেকে 4টি আসন পেতে পারে, অর্থাৎ খাতা খুলতে পারে তারা তামিলনাড়ুতে। একই সঙ্গে আমি কর্ণাটকে যেটা দেখাচ্ছে, কর্ণাটক সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কর্ণাটকের দিকে প্রত্যেকে তাকিয়েছিলেন। যে 28টি আসন রয়েছে সেই 28টি আসনের মধ্যে বিজেপিকে দেখানো হচ্ছে 20 থেকে 22টি আসন, কংগ্রেসকে 3 থেকে 5টি, জেডিএস কে 3টে। অর্থাৎ সেই কর্ণাটকে আমরা যদি দেখি 2019-এ বিজেপি 25টি আসনেই জয়লাভ করেছিল, এবং সেখানে আমরা যদি দেখি যে কংগ্রেস সেখানে কিন্তু 1টি আসন পেয়েছিল, জেডিএস পেয়েছিল এখানে 1টি, এবং ইন্ডিপেন্ডেন্ট একজন সেখান থেকে জয়ী হয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তো নিঃসন্দেহে কর্ণাটকে বিজেপির অন্তত পক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 থেকে 7টি আসন কিন্তু তাদের কমতে পারে, তারা হারাতে পারেন। কিন্তু একই সঙ্গে তামিলনাড়ুতে 2 থেকে 3টি আসন তাদের 2 থেকে 4টি আসন তারা পেতে পারেন, এমনটা ধারণা করা হচ্ছে। কথা হচ্ছে তামিলনাড়ু এবং কেরলে বিজেপির প্রবেশ শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার যদি ইলেকশনে বিজেপি যদি একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাহলে পরবর্তী সময় আমরা দেখবো যে তামিলনাড়ু এবং কেরলেও বিজেপি প্রবেশ করে গেছে। ত্রিপুরাতে বিজেপি কি ছিল, 1.5% ভোট ছিল, সেখান থেকে বিজেপি আজ কোথায় চলে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি কিছুই ছিল না, আজকে পশ্চিমবঙ্গে বিজেপি কোথায় চলে গেছে। সারা ভারত জুড়ে, পুরো উত্তর পূর্ব ভারত জুড়ে বিজেপি এখন প্রায় এককভাবে রাজ করছে। তো এখন শুধুমাত্র বাকি রইল তামিলনাড়ু এবং কেরল, এবং সেখানে বিজেপির আধিপত্য প্রতিষ্ঠা হওয়াটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। সমস্ত হিসেব নিকেশ, জাতপাত, দ্রাবিডিয়ান সেন্টিমেন্ট, দক্ষিণ ভারতীয় সেন্টিমেন্ট সবকিছু ভেঙে চুরে বিজেপি পুরো ভারতটার যে দখল নেওয়া, সেটা আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে ওরা সম্পূর্ণ করে ফেলবে। ওটা একটা মিশন, তো আমাদের সবাই বুঝতে হবে এটা একটা মিশন। আমরা হিসেব করছি কোথায় মানুষের গ্রিভেন্স আছে, কোথায় বেকারি, কোথায় দারিদ্র্য, কোথায় ওই কি বলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি,
বেরোজগারি, এগুলি নিয়ে মানুষের কি অসন্তোষ, সেগুলি আমরা হিসেব করে যাচ্ছি। ওই চুলচেরা হিসেবের বাইরেও একটা বড় হিসেব আছে যে পলিসি। আজকে বিজেপিকে দিয়ে যদি পলিসি কার্যকর করা সম্ভব হয় এই পুরো স্টেট সিস্টেমে, তাহলে বিজেপি কি রাখবে, অন্যদের কেন আনবে? বিজেপি একচ্ছত্রভাবে আধিপত্য কায়েম করলে, যদি পলিসিগত ভাবে যদি সমস্ত কিছু কায়েম করা সম্ভব হয়, শিল্প গোষ্ঠী যদি সম্ভব হয়, কর্পোরেশন বিভিন্ন কর্পোরেট যদি মানে সম্ভব হয়, পুরো রাষ্ট্রীয় সিস্টেমটা যদি বিজেপিকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে যদি আরো ব্যাপকভাবে যদি মানে করায়ত্ত করা যায় পুরো সিস্টেমটাকে, তাহলে বিজেপি কি রাখবে? ফলে সেখানে সাধারণ মানুষের যে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের ভোটটা করিয়ে নেওয়া হবে। এবং সাধারণ মানুষের মধ্যে আমরা যদি দেখি যে আমরা দেখছি কোথায় কোথায় মুখর হয়ে আছে বিরোধী পক্ষ, কিন্তু এটা দেখছি না যে সাধারণ গরিব মানুষের মধ্যে যে ফ্রিবিজ গুলো আছে সেগুলির কতটা প্রভাব আছে। এই যে 5 কেজি চাল আর ওই কি বলে ঘর তৈরি করে দেওয়া কিংবা শৌচাগার তৈরি করে দেওয়া, সেগুলি কতটা কার্যকরী হয়েছে কি হয়েছে না, তার চেয়ে বেশি হলো মানুষের মধ্যে এক্ষেত্রে দেখা গেছে যে একটা গরিব মানুষের প্রতিও একটা বিজেপির প্রতি নয়, মোদির প্রতি একটা আনুগত্য, একটা ভক্তি একটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এছাড়া উচ্চবিত্ত মানুষ যারা, উচ্চ মধ্যবিত্ত মানুষ যারা, তাদের মধ্যে তো ব্যাপকভাবে প্রভাব আছে। আমরা দেখবো যে বড় বড় শহরগুলির মধ্যে প্রায় 80% মানুষ যারা অবস্থাপন্ন মানুষ, বিত্তবান মানুষ, তারা সবাই হচ্ছে বিজেপি বা মোদির পক্ষে বলা ভালো। এবং সাধারণ মানুষের মধ্যেও আছে। একটা দেশের বা একটা রাষ্ট্রের যদি 40% যদি মানুষ যদি কোনো একজন শাসকের পক্ষে থাকে, তাহলে সেই শাসকের পক্ষে পুরো রাষ্ট্রটার দখল নিয়ে যাওয়া অনেক অনেক সহজ হয়ে যায়। এবং ভারতের ইতিহাসে কখনোই 30 থেকে 32% বেশি ভোট নিয়ে কোনো দল কেন্দ্রীয় ক্ষমতায় আসেনি। বিজেপি এর থেকে বেশি 35% ভোট নিয়ে গতবার ক্ষমতায় এসেছিল। এবার সংখ্যাটা আরো বেড়ে যাবে, হয়তো 40 থেকে 45% হয়ে যাবে। এবং 40%-45% মানুষের সাপোর্ট যথেষ্ট। বাকিটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র দিয়ে নিয়ে নেওয়া। আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলি ব্যাপকভাবে এই পলিসিকে কার্যকর করার জন্য বহুদিন ধরে উঠে পড়ে লেগেছে। যে 370 থেকে 400 বিজেপি বলেছে কিছুদিন আগে, মোদি বলেছেন, এবং সেটাকে কার্যকর করার জন্য পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে নিয়েছে যে এই পলিসিকে কার্যকর করতে হবে। গত বছর যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ওই যে ইলেকশন কমিশনের একজন মানে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী পক্ষে 3 জন মিলে সেটাকে মানে নির্বাচন করবে ইলেকশন কমিশনকে, এটা তো অর্ডিন্যান্সে বাতিল করে দেওয়া হয়েছে, নতুন করে আবার করা হয়েছে যে না, প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং একজন ক্যাবিনেট মন্ত্রী নিয়োগ করবেন, সঙ্গে একজন থাকবেন, 2:1 হয়ে যাবে, একজন বিরোধী পক্ষ থাকবেন, তাদের 2:1 হয়ে যাবে এবং তারা নিজের মতো করে করবে। এটা করার দরকার পড়লো কেন? একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বদলে নিজের পক্ষে নির্বাচন ব্যবস্থাটা আনার দরকার পড়লো কেন? এবং সেই পলিসি কার্যকর করেছে, এবং তারপর কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আর কোন রকম কোনো বাধা দেওয়া হয়নি। একটা রায় দেওয়া হয়েছিল, অর্ডিন্যান্সে বাদ দেওয়া হয়েছে, তারপর কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ব্যাপারে কোনো বাধা দিন। অর্থাৎ একটা নিরপেক্ষ ব্যবস্থাকে নিজের পক্ষে নিয়ে আসার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কিন্তু সাকসেস করতে পেরেছে। এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাবে যে অর্ডিন্যান্স এনে যদি 10টার মধ্যে একটা রায় হয়তো সরকারের বিপক্ষে যায়, সেটাও কিন্তু নিজের পক্ষে নিয়ে আসছে। ফলে পুরো সিস্টেমটাকে তো নিজের পক্ষে নিয়ে আসা হচ্ছে। আজকে আমরা ভাবতে পারি ধরুন সেনাবাহিনীতে একজন উচ্চপদস্থ আধিকারিক বিজেপি এবং আরএসএস এর অনুমোদন ছাড়া উঠে যাবে, সেখানে পদে আসীন হবে, এটা হতে পারে না। ঠিক সেরকম দেখা যাচ্ছে যে ইডিতে বা কি বলে সিবিআই এ অধিকর্তা পদে বা মানে চিফ যিনি হবেন, তিনি সম্পূর্ণভাবে আরএসএস বিজেপি অনুমোদিত হবেন। আজকে তো এই অবস্থায় চলে গেছে, আগেও ছিল কিন্তু এত ব্যাপকতা হয়নি। আগে যখন অন্য মানে কংগ্রেস আমলেও কিন্তু এত নিরপেক্ষ ব্যাপার ছিল না, কিন্তু আজকের যে অবস্থানটা হয়েছে মানে পুরো রাষ্ট্র শক্তিটাকে কবজা করার যে ব্যাপার হয়েছে, সেটা কিন্তু আগে এত ব্যাপকতা নিয়ে ছিল না। এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝে তারপর হিসাব নিকাশ করতে হবে জনগণের মধ্যে কি রকম কি ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সেটার প্রতিফলন ভোট যন্ত্রে দেখা যাবে কিনা, এই সমস্ত কিছু তারপরে বিচার করতে হবে। এটা ঘটনা যে জনগণের একটা ব্যাপক অংশের সমর্থন বা ভক্তি যেটা হোক, সেটা নরেন্দ্র মোদীর প্রতি আছে, এবং এই ভক্তিটা কিন্তু কমেনি। এই যে বলা হচ্ছে মোদীর ওয়েব নেই, সেটা গতবারও বলা হয়েছিল। এই যে পুলওয়ামা এবং বালাকোটের সময়, তার পরবর্তী সময়ে বিভিন্ন সার্ভেতে কিন্তু ওই 350 আসন প্রথমে দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছিল এক্সিট পোলের পরে। তার আগে অনেকেই 230-250 আসবে না, ওয়েব নেই, এগুলি কিন্তু তখনও বলা হয়েছিল। পরে এক্সিট পোলে কিন্তু সেখানে সেটা 350 বা 375 এরকম দেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত অপিনিয়ন পোলে বিজেপি কতটা দেওয়া হয়নি 2019 সালেও, বালাকোটের পরেও দেওয়া হয়নি। এখনো সেটা প্রাথমিকভাবে তো অপিনিয়ন পোলে ওই যখন 370 থেকে 400 বলা হয়েছে, তখন মানে তাদের ফেভারে যে চ্যানেল গুলো আছে, সেই চ্যানেল গুলোতে সঙ্গে সঙ্গে ওটাকে সাকসেস করার জন্য সঙ্গে সঙ্গে ওরা অপিনিয়ন পোল দিয়ে দিয়েছে না 370 থেকে 400 পাবে। কিন্তু এমনিতে সাধারণ যে ডিবেট গুলি হয়েছিল এবং যে চ্যানেল গুলি আমরা জানি যে মোটামুটি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করে, এই চ্যানেলগুলিতে কোনোটাতেই ওই 370 থেকে 400 দেওয়া হয়নি। বরং ভোট যখন চলছিল তখন বলা হচ্ছিল যে 300 তার আশেপাশে হয়তো পাবে, এরকম দেওয়া হয়েছিল।
কিন্তু কেউই বলেনি যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সেটা একমাত্র শুধুমাত্র বিরোধী পক্ষের রাজনৈতিক নেতারা বলেছে, আর বিরোধী পক্ষের যে বুদ্ধিজীবী ওরা বলেছে, কিন্তু এর বাইরে কেউ কিন্তু বলেনি। অর্থাৎ পরিস্থিতি কোনো সময় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার দিকে ছিল না। এখন সেটা 400 স্পর্শ করবে কোশ্চেন করবে না, সেটা একটা কোশ্চেনেবল জায়গায় দাঁড়িয়েছিল। এখন এক্সিট পোলের পর দেখা যাচ্ছে সেটা আবার সাকসেস হওয়ার দিকে যাচ্ছে, এবং ঘটনা হচ্ছে যে এটা সাকসেস হওয়ার দিকে যাওয়ার সম্ভাবনা আমি বলবো 90%। অর্থাৎ 350-র ওপর 400-র কাছাকাছি পাওয়ার যে পলিসিটা, এই পলিসিটা সাকসেস হওয়ার চান্স 90% চান্স আছে, এবং সেটা হবে এবার সার্বিক প্রক্রিয়া। সেটা একটা শুধুমাত্র এই যে ভোটিং সিস্টেম ধরে শুধু ব্যাপারটা ব্যাখ্যা করলে হবে না, পুরো সিস্টেমটা দীর্ঘদিন সমানে বছর বছর ধরে এইভাবে একটা মানে কার্যকরী করার দিকে গেছে, এবং সমস্ত পলিসিগুলি মিলিতভাবে বিজেপিকে আজকে এই জায়গায় নিয়ে গেছে এবং ভবিষ্যতে নিয়ে যাবে। এবং আমি বলবো যে 2029-এ যদি ইলেকশন হয়, এই ইলেকশনও তার অন্যথা হবে এমন পরিস্থিতি কিন্তু এখনো নেই। আর বিরোধী পক্ষ এত দুর্বল এবং তাদের অবস্থা এমন ভাবেই আছে যে আজকে 2 মাস আগে হঠাৎ করে জেগে ওঠে ইন্ডিয়া INDIA জোট বা ইন্ডিয়া জোট যেটা বলি সেটা বানিয়ে তারপর কয়েকটা মানে লাগাতার মানে র্যালি করলাম, মানুষজন জোগাড় করলাম, তাতে একটা ইলেকশন জেতা যায় না। তারা কোনো পলিসি ছিল না। যেমন রাম মন্দির হওয়ার পর 10-12 দিন সময় ওরা কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল যে কি করবে, এবার সব নিয়ে গেল বিজেপি, তারপর আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, আবার ধারা দিয়ে উঠেছে। গত বছর জুনে অ্যাকচুয়ালি ইন্ডিয়া জোট করার মানে প্রক্রিয়া শুরু হয়েছিল, তারপর দেখা গেল 3 মাস ওরা বসে গেল। আগস্ট থেকে একদম ডিসেম্বরে ওই 3-4 রাজ্যের ইলেকশন অবধি কংগ্রেস ভেবেছিল ওরা এসে যাবে সেখানে, সেজন্য কি হয়েছে তারপর সেই ইন্ডিয়া জোট বা ওই যে বিরোধী জোট তৈরি করার প্রক্রিয়াটা কিন্তু তখন স্থিমিত হয়ে গেছিল। ফলে এরপর দেখা যাচ্ছে যখন হেরে গেছে ডিসেম্বর মাসে, তারপরে আবার নতুন করে আবার জাগিয়ে তোলা হয়েছে। ততদিনে আবার ওই নীতিশ কুমার, তারপরে RLD, আরো অনেকে সেখান থেকে সরে গেছে। এই জন্য কি হচ্ছে তৃণমূলে সরে গেছে। ফলে আলটিমেটলি কি হয়েছে, আসলে এগুলি তো একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। বিরোধী পক্ষ যদি শক্তিশালী ভাবে, যদি সম্মিলিত ভাবে যদি প্রতিরোধ প্রক্রিয়া তৈরি করতে হয়, প্রতিরোধ কার্যক্রম তৈরি করতে হয়, তাহলে একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আজকে হঠাৎ করে 2-3 মাস আগে থেকে শুরু করে তারপর সব জয় করার ব্যাপারটা এরকম হয় না। আমরা দেখেছি যে র্যালিতে যে ভিড় হয়েছে, ভিড়টা আসলে তার কোর মেম্বাররা, আজকে RJD হোক বা ওই অখিলেশের যে আছে কি বলে মুলায়ম সিং যে দল সমাজবাদী পার্টি, এদের যে যৌথ মিটিং হয়েছে কংগ্রেস RJD বা কংগ্রেস সমাজবাদী পার্টি, যে ভিড় হয়েছে র্যালিতে, ভিড় দেখে অনেকে বলেছে যে এত ভিড় এত ভিড়। যে ভিড় তো উত্তরপ্রদেশে বিধানসভা ইলেকশনের সময় হয়েছিল, কিংবা বিহারের ইলেকশনের সময় হয়েছিল, বিধানসভা ইলেকশনের সময় হয়েছিল। সেই ভিড় দিয়ে অ্যাকচুয়ালি জনমতের প্রতিফলন হয় না, পেসিভ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, অনেক ভোটার আছে পেসিভ ভোটার, যারা কিন্তু আসলে শুধুমাত্র মোদিকে দেখে ভোট দেয়, মোদির জন্য ভোট দেয়। ফলে যে জনতা ভিড় করেছে সেটা হচ্ছে কোর ভোটাররা, কোর সাপোর্টাররা। RJD বা সমাজবাদী পার্টির কোর ভোটাররা, কোর সাপোর্টাররা হয়তো মাঠ ভরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা মুখর হয়ে আছে। তো বিরোধী পক্ষের যে মানুষরা আছে, যে বুদ্ধিজীবীরা আছে, তার হয়তো সোশ্যাল মিডিয়াতে মুখর হয়েছে। এই জন্য মনে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো কাভারেজ অনেক বেশি হচ্ছে INDIA জোটের, সমর্থনের জায়গায় ওদের পক্ষে বেশি আছে। কিন্তু তার বাইরে যে দরিদ্র মানুষের মধ্যে একটা পেসিভ সেকশন আছে, যারা আসলে রুটি রুজিটার যদি ব্যবস্থা হয়ে যায়, অর্থাৎ কর্মসংস্থান থাকুক বা না থাকুক, দুবেলা খেতে পেলেই ওরা মনে করে জীবন সার্থক হয়ে গেল। মানে জীবনের মানটা ভারতবর্ষের কোটি কোটি মানুষের জন্য এতই নিচু তালে বাঁধা আছে যে তারা মনে করে যে দুবেলা যদি খেতে পাই তাহলে আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের মানব জন্ম সার্থক হয়ে গেল। সেখানে কে কোটি টাকা রোজগার করে নিচ্ছে, কে হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, তাদের কিচ্ছু যায় আসে না। কারণ যারা জানে, যারা বড় লোক, যারা ধনী, তাদের ভাগ্যে ধনী হওয়া আছে, সেজন্য ওরা ধনী। আমরা গরিব, আমাদের এদিকে তো ইন্ডিয়া জোটের এই দিক থেকে তো ইন্ডিয়া জোটের তরফে আমি তেজস্বী যাদবকে শুনছিলাম, তেজস্বী যাদব বলছিলেন যে আপনাদের বিজেপি সরকার বা ইন্ডিয়া সরকার 5 কেজি করে চাল দেয়, আমরা 10 কেজি করে দেব। ওটা বিশ্বাস করে ইন্ডিয়া সরকার আসে। মানুষ বর্তমানে যা পাচ্ছে তার উপরই আস্থা রেখেছে। মানে সাধারণ মানুষ বর্তমানে 5 কেজি চাল পাচ্ছে, একটা ঘর পেয়েছে, হয়তো কিছু ভাতা পাচ্ছে, কোথাও 1000 টাকা, কোথাও 2000 টাকা ভাতা পাচ্ছে। ওই তো জীবন মানুষের ওইটুকু পেলেই চলে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ 50,000 টাকা মাসে রোজগার করলে মনে করি কিছুই হয়নি, আরো 50,000 দরকার। 1 লাখ রোজগার হলে মনে হবে আরো 1 লাখ দরকার। কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষ আছে, অর্ধেক মানুষ আছে, যারা মনে করে সারা মাসে 2000 টাকা যদি আমার মুফতে পকেটে চলে আসে, তাহলে সেটা আমার জীবনের জন্য অত্যন্ত সুখকর বিষয়। এবং এই পলিসি নিয়ে শাসকরা কাজ করে, এবং এই ফ্রিবিজ গুলো ব্যাপকভাবে প্রভাবিত করে মানুষকে এবং পক্ষে দাঁড় করায়। আমি আজকেও দেখেছি মিডিয়াতে এরকম দেখাচ্ছে যে সাধারণ মানুষকে জিজ্ঞেস করছে, এই কথাটা জিজ্ঞেস করছে যে আপনারা কেন মোদিকে সমর্থন করছেন। বলছে মোদি আমাদের 5 কেজি চাল দিয়েছে,
মোদি আমাদের ঘর দিয়েছে, মোদি আমাদের শৌচালয় দিয়েছে, মোদি অর্থাৎ সামাজিক বিষয়গুলো খুব বেশি করে মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে, মানে এতদিন ধরে সামাজিক ভাবে বিজেপি বা সরকার যে কাজটা করছে সেটা হয়তো মানুষের কাছে পৌঁছেছে। এবং সাংবাদিকজন প্রশ্ন করেছে, তো কংগ্রেস তো বলেছে 10 কেজি আনাজ দেবে, তারপর বছরে 1 লাখ টাকা করে দেবে মহিলাদের অ্যাকাউন্টে। ওরা বিশ্বাস করছে না, বলছে ওসব ভুটা আছে, মানে ওগুলো মিথ্যে কথা। আর সরাসরি বলে দিচ্ছে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কারাকে প্রতিশ্রুতি সেটা বড় ব্যাপার নয়, এই যে ব্যাপকতা প্রচার যন্ত্র যে এই জায়গায় নিয়ে গেছে, রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের প্রচার যন্ত্র এই জায়গায় নিয়ে গেছে নরেন্দ্র মোদীকে, এই যে মানে একটা ঈশ্বর তুল্য, ভগবান তুল্য বা ঈশ্বরের দূত তুল্য যে ব্যাপারটা নিয়ে গেছে, সেই জায়গাতে নিয়ে যাওয়ার ফলে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। এর বাইরে মানুষের দৃষ্টি আর যাচ্ছে না, একটা ব্যাপক অংশের মানুষের। আর বিক্ষুব্ধ মানুষ যাদেরকে আমরা দেখছি তারা অনেক বেশি সোচ্চার এবং মুখর বলে মনে হচ্ছে, সংখ্যায় বুঝি অনেক বেশি, কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া দেখে সমাজকে বোঝা যায় না। আমি মিনময়দার কাছে আসবো। পয়েন্ট বলছিলেন যে দেশে বেকারত্বের সমস্যাটা সবচাইতে বড়। আমি 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 ফলাফল কি হবে সেটা নিয়ে হয়তো আমি এখনো আন্দাজ করতে পারছি না, কিন্তু যেহেতু এক্সিট পোল বলা হয়, আর এক্সিট পোল যেহেতু মানে ফলাফলের আগে একটা সম্ভাবনা বলা হয়, বিরোধী বলুন বা শাসক বলুন তাদের ক্ষেত্রে, সে এক্সিট পোলটা যখন বিজেপির দিকে যাচ্ছে, তখন কংগ্রেস যখন যে ইস্তাহারগুলো দিল, প্রথম ইস্তাহার কংগ্রেস বলেছিল তারা 1 লক্ষ টাকা করে মহিলাদের দেবেন, গরিব মহিলাদের, তারা যারা প্রথম চাকরি করবেন, ইন্টার্নশিপে থাকবেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেবেন। সুতরাং সেই জায়গাগুলো কি কোথাও মানুষের মনে সেভাবে টাচ করতে পারেনি, সেগুলো সামাজিক মাধ্যমে রয়ে গেল, যেটা বিজেপি কোথাও না কোথাও সেই তাদের কাজগুলোকে রুট লেভেল পর্যন্ত নিয়ে গেছে, এবং এক্সিট পোলের রেজাল্টে আমরা হয়তোবা তার খানিকটা আভাস দেখতে পাচ্ছি। না, আমার কাছে সেটা মনে হয় না, কারণ আপনি দেখুন কোনো এক্সিট পোলেই কিন্তু আপনি দেখুন বিরোধীদের আপনার একদম মানে ঝেঁটিয়ে বিদায় করে নি, একদম মানে আসন শূন্য করে দেন। গতবার 2019-এ যেটা হয়েছিল, আপনি দেখুন বিহারে 40টা আসনের মধ্যে অপোজিশনের কিছুই ছিল না, অপোজিশন সেই জায়গায় খাতা খুলতে পারেন। আপনি দেখুন ইউপিতে সমাজবাদী পার্টি মানে 62টা আসন পেয়েছিল বিজেপি একাই উত্তরপ্রদেশে। আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গলে 18টা সিট পেয়েছিল বিজেপি। আর অ্যাসেম্বলির সময় তারা বলেছিল ইসবার 200 পার, এটা বলেছিল তারা, কিন্তু সেটা তো হলো না, 70-75-এর মধ্যে আটকে গেল। তার জন্য বলছি এবার যদি বিহারে এবং ইউপিতে তাদের অপোজিশনের শক্তিটা, তারাও যদি খাতা খুলতে পারে, একদিকে যদি বলা হয় বিজেপি সাউথে খাতা খুলছে, আর যেটাকে বলা হয় যে মানে প্রতিদ্বন্দ্বিতার কথা অনুসারে শুধু আজকে যদি খাতাটা তারা খুলতে পারে, ইন ফিউচার সেটা তাদের ক্ষেত্রে আরো বেশি বড় সফলতার দিকে যাবে। সেম কথাটা তো এদিকেও খাটে, সেম যে কথাটা, সেই কথাটা তো আপনার বিহার ইউপির ক্ষেত্রেও ঘটতে পারে সাধারণভাবে। কারণ যে কোনো জায়গার এই পলিটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে, পুরো কংগ্রেসটা কর্পূরের মতো বিজেপিতে সামিল হয়ে উবে গেছে, এটা কংগ্রেসে সামিল হয়ে গেছে। লেফটের 7 থেকে 8% ভোট চলে গেছে, এটা লেফট স্বীকারই করেছে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি বেড়েছে, 18টা সিট পেয়েছে। স্টিল নাও আজকেও যে ভোটটা হলো, সেই ভোটেও যারা বিজেপির পক্ষে লেফটের একটা অংশ ভোট চলে গেছে। এই যে আপনার একটা, আমি বিজেপির নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে যদি হতো সেটা হচ্ছে বিজেপির শক্তি যদি হয়ে থাকে, আপনি দেখুন বিহারও নীতিশ কুমারের উপর ধরেই করতে হচ্ছে, ইউপিতেও আপনি দেখুন ছোট ছোট যে দলগুলি আছে সেটার উপর দাঁড়িয়ে তাদেরকে করতে হচ্ছে, কারণ তাদেরও তো একটা সংকট তৈরি হয়েছে। যতই তারা স্টেট মেশিনারি হোক, তাদের আইডিওলজি হোক, তাদের দীর্ঘকালীন প্ল্যান হোক, কোথাও না কোথাও তারাও তো ধাক্কা খাচ্ছে। আজকে যদি তারা সেই ধাক্কাটা খেয়ে থাকেন, কিছু হলেও যদি ধাক্কা খেয়ে থাকেন, সেই ধাক্কাটা আজকে যদি আপনি 5 বছর আগে যেখানে বিরোধীরা শূন্য ছিল, সেই শূন্যের জায়গা থেকে তারাও যদি 5টা-10টা আসন পেতে পারে। আজকে আপনি কংগ্রেসের কথাই বললেন, কর্ণাটকে 2019-এ তারা খাতা শূন্য ছিল, এখন যদি তারা 5টা আসনও পায়, সেই জায়গায় কংগ্রেস এন্ট্রি নেয়নি, নাই আসতে পারে, যে বিরাট আকারে প্রজেকশনটা ছিল সেটা নাই হতে পারে। আর সেটা যদি তারা পেয়ে থাকেন, তাহলে তো তারা সেটা পেয়েছেন তাদের কর্মসূচিগত কারণেই পেয়েছেন, যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছেন। কর্ণাটক সরকার সেগুলি পালন করেছে, তেলেঙ্গানা সরকার সেগুলি পালন করেছে, হিমাচলের সরকার সেগুলি পালন করেছে, রাজস্থানে যে তাদের সরকার ছিল সেই স্বাস্থ্য বীমা ক্ষেত্রে তাদের একটা যোজনা ছিল, পরিকল্পনা ছিল, পালন করেছেন। তার জন্য সেটা হচ্ছে। এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আপনার দেখুন, কখনো তারা স্টেটের পক্ষে দাঁড়ায়, স্টেট ইলেকশনের ক্ষেত্রে লোকাল পার্টিগুলির উপর দাঁড়ায়, রিজনাল পার্টির উপর দাঁড়ায় থাকে, আর ন্যাশনালের ক্ষেত্রে হয়তো তারা একটা সেন্ট্রালাইজ পার্টির ক্ষেত্রে দাঁড়ায়। কিন্তু সেটা হলেও এবার বিজেপির
ক্ষেত্রে এককভাবে যে তার প্রভাব প্রতিপত্তি যেভাবে ছিল, সেটা যদি হতো তাহলে তো ছোট ছোট পার্টিগুলিকে নিজেদের মধ্যে সামিল করার প্রশ্নই ছিল না, এককভাবেই তারা নিয়ে নিত। নীতিশ কুমারকেও তাদের পক্ষে টাইনে আনার দরকার ছিল না। এই যে ঘটনাগুলি তারা করার চেষ্টা করলো এবং করেছে, সেটা দিয়ে তো তাদের দুর্বলতাগুলি দেখা যায়। তার জন্যই বলছি যে বিজেপির এককভাবে যে পরিকল্পনা তারা করেছে, ঠিক সেই পরিকল্পনা তো তাদেরও আছে। কারণ এটা ভারতবর্ষের ক্ষেত্রে কোনো অপোজিশন কিন্তু বলেনি, বারবার আমি বলছি, কোনো অপোজিশন বলেনি। সিএসডিএস এর যে চীনের চেয়ারম্যান আছেন উনি বলেছেন এটা অপোজিশনের লিডার না। বা ধরুন আপনার এই যে আপনি যার মানে এক্সিট পোলটা দেখাচ্ছেন প্রদীপ গুপ্তা, উনি অপোজিশনের লোক না। উনি যেটা প্রজেক্ট করছেন মানে লাস্ট 6ষ্ঠ দফার নির্বাচনের পরে উনি বলেছেন এক একটা স্টেটে এক একটা রাজনৈতিক দলে মানে আপনার তুফান চলছে বা লেহের চলছে, এটা উনি বলেছেন। আর কোন স্টেটে দুটা পার্টিরই মানে কট্টর চলছে, টক্কর চলছে, এটা উনি বলেছেন। তাহলে উনি তো রুলিং পার্টির লোক, উনি তো আর অপোজিশনের লোক। তার জন্যই বলছি যে সেই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা মাথায় না রাখি, মানে শুধুমাত্রই যদি ধরুন আপনার রুলিং পার্টির যা যা কর্মসূচি সেটা পিপলসের সাথে রিলেট করে, আর অপোজিশনের বিষয়গুলিকে রিলেট করে না, এবার বেকারের প্রশ্নটা রিলেট করে না, অগ্নিবীরের প্রশ্নটা রিলেট করে না, বা ধরুন আপনার মুদ্রাস্ফীতির প্রশ্নটা রিলেট করে না, মহিলাদের অধিকারের প্রশ্নটা রিলেট করে না। আপনি দেখুন এটা যদি না ঘটতো, ইলেকশন শেষ হওয়ার পরে হলেও প্রজ্জ্বল রাভান্না তো অ্যারেস্ট হয়েছেন, এটা তো ঘটনা হয়েছে, তো পিপলসের চাপেই তো এটা হয়েছে। মানুষের আন্দোলনের ফলে, নির্যাতিতা মহিলাদের আন্দোলনের ফলেই কিন্তু ওকে বিদেশ থেকে ফেরত আসতে হয়েছে এবং চাপে পড়ে হলেও ওকে অ্যারেস্ট হতে হয়েছে। তার জন্য বলছি শুধুমাত্র যে অপোজিশনের উপরেই আপনাকে কাজ করেন, রুলিং পার্টি অপোজিশনের উপর যেমন দমন পীড়ন করেন, আবার মানুষের চাপের ফলেও কিন্তু রুলিং পার্টির উপরে একটা চাপ সৃষ্টি হয়। সেই চাপটা কিন্তু আমরা দেখি, চাপে এই ইলেকশনও এটা দেখা গেছে। মানুষের চাপের কাছে, মানুষের প্রভাবের কাছে, মানুষের হতেই পারে 40% ভোট 30% ভোট যে পান তার প্রভাবটা বেশি থাকে, কিন্তু সম্মিলিত বিরোধী দলের ভোটটাও কিন্তু তার চাইতে কম না। সম্মিলিত বিরোধী দলের যে ভোটগুলি আছে সেই ভোটের পার্সেন্টেজটাও কিন্তু নেহাত কম না। তার জন্য বলছি সেটা যদি আমরা দেখি যে অপোজিশন একদিকে আছেন আর সেন্ট্রালাইজড পাওয়ার, যে সেন্ট্রালাইজড পাওয়ারের একটা দীর্ঘকালীন ভিশন আছে, দীর্ঘকালীন একটা কর্মসূচি আছে, সেটা তারা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেন, এটা ঠিকই আছে। মানে আপ টু প্রথম থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত তারা সেটা এক্সিকিউট করার চেষ্টা করেন। কিন্তু এই আইডিওলজিটাকে ফাইট করার জন্য অপোজিশন আমার আকাঙ্ক্ষা অনুসারে হয়তো সময় মতো হয়নি ইউনাইটেড, কিন্তু ধীরে ধীরে যতই ইলেকশনটা সামনে এসেছে অপোজিশন নিজেদেরকে ইউনাইটেড করে লড়াই করতে পেরেছে। কারণ না হলে দিল্লিতে আপের সাথে অ্যাডজাস্টমেন্ট হতো না। কারণ আপনি খেয়াল করে দেখুন, দিল্লিতে আপ কিন্তু প্রথম যে সেই মিটিংয়ে কিন্তু সে বলেছিলেন, কেজরিওয়াল বলেছিলেন যে আমাদের উপর যে অর্ডিন্যান্সটা দেওয়া হলো লেফটেন্যান্ট কর্নেল জেনারেল যেটা আনলেন, সেটা যদি কংগ্রেস বিরোধিতা না করে তাহলে আমরা এই ইউনিটির মধ্যে থাকবো কেন, এটা বলেছিলেন। বেরিয়ে গেলেন উনি, পাটনা মিটিং থেকে তিনি চলে গেলেন। তার জন্য বলছে শেষ পর্যন্ত কংগ্রেসকে এই জায়গায় যেতে হলো। আপনি দেখুন উত্তরপ্রদেশের মতো জায়গাতে তাদেরকে সিট অ্যাডজাস্টমেন্ট করতে হলো, বিহারের মতো জায়গাতে করতে হলো, আর ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে এটা তিনও পার্টির একটা মিলিজুলি আন্ডারস্ট্যান্ডিং, যে যদি তারা জোট করেন তাহলে তাদের বিরুদ্ধে যে ইনকামবেন্সিটা আছে সেটা হয়তো বিজেপির সুবিধাজনক জায়গাতে যেতে পারে, সেই জায়গা থেকে তারা নাও করতে পারে। তার জন্যই বলছি যে সব জায়গাতে মোর অর লেস আপনি দেখুন করেছে, যতটুকুই হোক। আমার আপনার আকাঙ্ক্ষা থাকতেই পারে আমরা বাইরের লোক, পলিটিক্যাল পার্টির সাথে আমরা সরাসরি যুক্তও না, আমরা সেইভাবে দেখিও না, আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করি। আমাদের আকাঙ্ক্ষা, আমরা যে আকাঙ্ক্ষাটা রাখি সেটা পিপলসের একটা সেন্টিমেন্ট আমরা রাখার চেষ্টা করি। সেদিক থেকেই বলছি দেরিতে হলেও তারা একটা সম্মিলিত প্রয়াস তারা নিয়েছেন, তারা চেষ্টা করছে, আর সেটা মনে হয় ভোটের রেজাল্টে তাদের আশানুরূপ। মৃন্ময়দা, আমাদের বেশ কয়েকটা আলোচনায় এই জিনিসটা উঠে এসেছিল, আমি প্রদীপ্তদার কাছেও যাব, যে যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে বিরোধীরা বলছিলেন যে তিনি একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন গোটা দেশের মধ্যে, এবং আমরা এ নিয়ে বিশাল আগেও আলোচনা করেছি। আমি তার আগে ঝাড়খণ্ডের এক্সিট পোলে কি দেখাচ্ছে, এক্সিস মাই ইন্ডিয়ার যে তথ্য, তারা বলছে বিজেপি সেখানে 8 থেকে 10টি আসন পেতে পারে এক্সিট পোলে, কংগ্রেস 1টি আসন, সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা 2 থেকে 3টি আসন, আর অন্যান্যরা 2 থেকে 3টি আসন পেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছিল একদিকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করা হলো,
যখন জেএমএম এর যিনি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বলা হচ্ছিল যে এটা খুব সম্ভবত বিজেপির জন্য সমস্যা হতে পারে। কিন্তু এক্সিট পোল বলছে বিজেপি 2019-এ যেই ফলাফলটা করেছিল, ভোট শেয়ার ছিল তাদের 50.96%, 50% উপর তারা ভোট পেয়েছিল, এবং তারা আসন জয় করেছিল 11টি আসন, 14টি আসনের মধ্যে মোট। আর সেখানে জেএম পেয়েছিল মাত্র একটি আসন। সেখানে হ্যাঁ খানিকটা চেঞ্জ হয়েছে, তাদের একটা আসন হয়তো কমতে পারে এক্সিট পোল অনুসারে, কিন্তু জেএম কিন্তু দেখা যাচ্ছে সেখানে 2 থেকে 3টি আসন পেতে পারে, অর্থাৎ তাদেরও 2টো আসন বাড়তে পারে। মানে এই স্লাইড পরিবর্তনটাই কি ভেবেছিলেন, নাকি আরো বিশাল কিছু আশা করা যাচ্ছে এখানে, যে হয়তোবা ফলাফলের দিন দেখা যাবে উল্টো হয়ে গেছে? প্রদীপ্ত দা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখনো এটা কিন্তু এক্সিট পোল, এটা আসল রেজাল্ট নয়, এটা মাথায় রাখতে হবে। এবং আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে যে এক্সিট পোলটা করা হয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে, বিজেপি হয়তো তার থেকে আরো ভালো রেজাল্ট করতে পারে, আচ্ছা, সেটা আমার মনে হয়। এবং সাধারণত আমার মনে হচ্ছে যে এক্সিট পোলে যা বলা আছে তার চাইতেও বিজেপি কিছু বেশি ভালো রেজাল্ট করলেও করতে পারে, খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম ঝাড়খণ্ডে এবং সারা ভারতে বিভিন্ন জায়গায়। কারণ প্রধান কথা হচ্ছে বিজেপি একটা বড় প্ল্যান করে আছে, বিজেপি আরএসএস এর সঙ্গে বিজেপির দ্বন্দ্ব আছে, সে আছে, নানান খবর নানা জায়গায় উঠে আসে, কিন্তু আসল জায়গায় গিয়ে কিন্তু সবই এক হয়ে যায়। এবং এছাড়া বিজেপির পলিসির মধ্যে যে ব্যাপকতা আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে, নানা রকম প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা আগের থেকে সমস্ত কিছু সাজিয়ে রাখে, এবং পুরো ইলেকশনটাতেও কিন্তু তারা এইভাবে প্ল্যান পাল্টে 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 ইলেকশনটা করে, এবং সেক্ষেত্রে তারা সাকসেস হয়েছে। এইবার মোদি চাপে আছে, মোদি টেনশনে আছে, বিজেপি টেনশনে আছে, এই সমস্ত আলোচনাগুলি কারা করছে? এই সমস্ত আলোচনাগুলি যারা করছে তারা আসলে সাধারণভাবে বিরোধী পক্ষের রাজনীতিবিদ অথবা বিরোধী পক্ষের বুদ্ধিজীবী, বিরোধী পক্ষের সাংবাদিক, বিরোধী পক্ষের রাজনৈতিক বিশ্লেষক, এরাই মূলত করছে। সেরকম ভাবেই আমরা দেখবো যে ত্রিপুরাতে যখন ইলেকশন হয়েছিল, ত্রিপুরাতে মোটামুটি তো আয়া পড়ছে একটা ব্যাপার চলে এসেছিল বামপন্থীদের মধ্যে, কিন্তু আসলে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে কোনো টেনশন সত্যি দেখা গেছিল? দেখা যায়নি। সাধারণ কর্মীদের মধ্যে সাধারণ কর্মীদের টেনশন ছিল, কারণ সাধারণ কর্মী অত উপরের খবর রাখে না। ওপরের খবর কিন্তু ওদের হিসেব ঠিকই ছিল, ওরা রেজাল্টটা কি হবে, রেজাল্টটা কি করে ওরা নিজেদের ফেভারে নিয়ে আসবে, সেই রাজনীতিটা বা সেই কূটকৌশলটা কিন্তু ওরা খুব ভালো বোঝে, সেটা কিন্তু বিরোধী পক্ষ বোঝে না। আইএনডিআই এর জোটও কিন্তু সেইটা বোঝে না। ওরা যে একঘেয়ে সেই জাত গণনা বাজিয়ে গেছে ফাটা রেকর্ড, তাতে কটা মানুষ ইনভলভ হয়েছে, কটা মানুষ প্রভাবিত হয়েছে, সেই হিসেব কিন্তু ওরা রাখেনি, কিন্তু সেই রেকর্ড বাজিয়ে গেছে, হয়তো ভবিষ্যতেও বাজিয়ে যাবে। এই যে বলছে না যে একই জায়গায় ঠিক থেকেছে, একই জায়গায় ঠিক থেকে নিজেদের মধ্যে নরেন্দ্র মোদীকে টেনে নিয়ে এসছে, এগুলি হচ্ছে আসলে একটা মানে কল্পনা করে যারা আনন্দ পায় তাদের ব্যাপারটা আলাদা। এটা এই ইলেকশন রেজাল্ট বেরোনো পর্যন্ত সেই কল্পনাটা থাকবে যে মধ্যে যেটা আছে, মানে যে মানে ইস্যু যেটা আছে, আইএনডিএ যে ইস্যু করেছে সেই ইস্যুতে নাকি নরেন্দ্র মোদীকে টেনে আনতে বাধ্য করা হয়েছে। তারা একটা জায়গায় ছিল, এই যে বেরোজগারি, তারপরে মূল্যবৃদ্ধি, অগ্নিবীর, এই যে সমস্ত ইস্যুগুলি আছে, ওই যে 16 জন শিল্পপতিকে, সমস্ত 22 জন শিল্পপতিকে 16,000 কোটি টাকা মুভ করে দেওয়া হয়েছে, এরপর 30 লক্ষ বেকারকে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারে, এই যে সমস্ত বিষয়গুলি 1 লাখ টাকা করে দেওয়া হবে, এই যে ওরা 3 মাস সময় এটা বলে যাচ্ছে, বারবার বলে যাচ্ছে, ধারণা হয়েছে এগুলি বলার মধ্যে দিয়ে কি হচ্ছে, মানুষকে দখল করে নেওয়া যাবে। কিন্তু বিজেপি তো সেই প্ল্যানে চলেনি। বিজেপি হচ্ছে তার নিজস্ব প্ল্যান পাল্টে গেছে। আসলে বিজেপি জানে যে হিন্দুত্বের তারে যদি বাঁধিয়ে দিতে পারি মানুষকে, তাহলে তারা সেই জায়গায় অনেক বেশি মোটিভেটেড হবে। যেখানে 2 বেলা খেতে পারছি না, 4 বেলা খেতে পারছি, সেটা বড় বিষয় নয়, তখন হিন্দুত্বের তার চেয়ে বড় বিষয়। আজকেও ভারতবর্ষের যে অবস্থা আছে, মানুষ, আমরা যে এই যে বিজ্ঞানের অগ্রগতি, তারপর সমাজের অগ্রগতি, নানা রকম হিসেব নিকেশ করি, সেটা সামান্য কিছু মানুষের বুদ্ধিবৃত্তির উপর দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে 140 কোটি মানুষের বুদ্ধিবৃত্তির উপর ভারতবর্ষের ডেভেলপমেন্ট দাঁড়িয়ে নেই। যেখানে বিজ্ঞানী কিংবা সমাজকর্মী বা সচেতন মানুষ যারা, যাদের সংখ্যা অত বেশি নয়, অসচেতন মানুষ যারা দিন রাত খেটে খাচ্ছে, এদের সংখ্যাই বেশি আছে। এই অসচেতন মানুষগুলোকে তার অসচেতনতাকে মূলধন করে তাদের যদি মোটিভেটেড করা যায়, সেখানে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে
ধর্ম দিয়ে, কুসংস্কার দিয়ে, অন্ধবিশ্বাস দিয়ে মানুষকে অনেক বেশি মোটিভেটেড করা যায়। ভারতবর্ষের কোটি কোটি মানুষ বিশ্বাস করে এই যে নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি ঈশ্বরের দূত, পরমাত্মা ওনাকে পাঠিয়েছেন, তাতে সত্যিই ভারতবর্ষের 20-25 কোটি লোক বিশ্বাস করতে শুরু করেছে যে নরেন্দ্র মোদী পরমাত্মায় পাঠিয়েছে, যতই তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হোক না কেন। সোশ্যাল মিডিয়াতে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে বিরোধী পক্ষের থেকে। আমরা দেখবো যে ব্যঙ্গ বিদ্রুপে 6 লাখ হয়ে গেছে, মনে হচ্ছে মানুষ বুঝি পুরো ব্যাপারটা একেবারেই খায়নি, কিন্তু ব্যাপারটা এরকম নয়। দেখা যাবে অন্তত 20-25 কোটি লোক, অর্থাৎ যতটুকু মানুষকে নিজের পক্ষে টেনে আনলে একটা রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করা সম্ভব, ততটুকু মানুষকে কিন্তু কব্জা করে নিয়েছে এটা। এবং ওরাও কিন্তু মনে করছে যে নরেন্দ্র মোদী পরমাত্মার দূত এবং ওনাকে এই জন্যই পাঠানো হয়। এইভাবে কি হচ্ছে, মানুষের পালস বোঝা, কোন জায়গায় মানুষের দুর্বলতা, কোন জায়গায় মানুষের অন্ধত্ব, কোন জায়গায় মানুষ এখনো আটকে আছে, চিন্তা ভাবনার কোন স্তরে, ইন্টেলিজেন্ট কোশ্চেন মানুষের কোন জায়গায় থাকলে তাদেরকে কোন জায়গা দিয়ে তাদেরকে মানে বুস্ট আপ করে নিয়ে তারপর সেটা দিয়ে ইলেকশন জেতা যায়, অন্তত মানুষকে দিয়ে ভোটটা করিয়ে নেওয়া যায়, তত সংখ্যক মানুষকে পক্ষে আনা যায়, যত সংখ্যক মানুষকে পক্ষে আনলে আমি 350 থেকে 400 অ্যাচিভ করতে পারবো, বাকিটা তো রাষ্ট্রযন্ত্র আমার জন্য করে দেবে। তো এই যে পুরো পলিসিটা সার্বিকভাবে না বুঝলে বলে কিন্তু ইলেকশন ব্যাপারটা বোঝা যাবে না। আজকে 1 লক্ষ কোটি টাকার উপর খরচা হয়েছে ইলেকশনে, তার মধ্যে তো 60 থেকে 70 হাজার কোটি টাকা খরচা করেছে বিজেপি। এবং টাকাটা কোথা থেকে এসছে, কেন এসছে, কারা করছে ইনভেস্টমেন্ট, তাদের আউটপুটটা কি হবে, কিভাবে তারা ইনভেস্ট করছে, কিভাবে রিটার্নটা নিয়ে আসবে, এই সমস্ত প্ল্যান পলিসি সবকিছু নিয়ে কিন্তু সাংস্কৃতিক জগতে, অর্থনৈতিক জগতে, মানুষের মনন জগতে এরকম ভাবে ওরা ছড়িয়ে পড়েছে, সেখান থেকে কিন্তু ওরা ভোটটা করে নিজের ফেভারে নিয়ে যাচ্ছে। আজকে যদি আমরা ত্রিপুরাতে দেখি, দেখবো যে ওরা যে ধর্মীয় যে ব্যাপারটা, বাতাবরণটা তৈরি করছে, সংস্কৃতিটা তৈরি করছে, তাতে কিন্তু শুধুমাত্র বিজেপির ভোটাররা নয়, সিপিএম এর ভোটাররাও সেই দ্বারা প্রভাবিত হয়ে আছে। সিপিএম এর নিজস্ব যে আদর্শ, নিজস্ব যে সংস্কৃতি, তার মধ্যে কিন্তু আসলে সিপিএম এর ভোটাররাও নেই, ওরা কিন্তু বিজেপি আরএসএস এর সংস্কৃতির অধীন। এবং দেখা যায় যে তাদের যে প্রোগ্রাম আছে, বিজেপি আরএসএস এর যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে সিপিএম এর লোকরা অবলীলাক্রমে সামিল হচ্ছে, বিনা বাক্যবে, বিনা দ্বন্দ্বে, দ্বিধা দ্বন্দ্বে। ফলে বোঝা যাচ্ছে এমন একটা সাংস্কৃতিক আর্থিক আবহ সারা ভারতবর্ষ জুড়ে তৈরি করে রেখেছে বিজেপি আরএসএস এর তত্ত্বাবধানে। এই আবহতে মানুষকে মোটিভেটেড করে, মানুষকে নিজের পক্ষে টেনে এনে ভোটটাকে নিজের ফেভারে নিয়ে যাওয়া, ভোটের রেজাল্টটাকে নিজের ফেভারে নিয়ে যাওয়ার জন্য এইটা কিন্তু বিজেপি আরএসএস দীর্ঘ বছর ধরে, 30-35-40 বছর ধরে কিন্তু এই কার্যক্রমকে আস্তে আস্তে সফলতার দিকে নিয়ে গেছে। এবং বিরোধীরা তখন, আজকে যারা বিরোধী তারা যখন শাসন ক্ষমতা ছিল, ওরা কিন্তু ঘুমিয়েছিল এই প্রক্রিয়াটা। আরএসএস যখন কার্যক্রম চালাচ্ছে, এই যে ছত্তিশগড় বা ঝাড়খণ্ড জনজাতি ভিত্তিক বা উপজাতি ভিত্তিক যে অঞ্চলগুলো আছে, সেখানে বিজেপি আরএসএস ঢুকলো কি করে? বিভিন্ন সময় আমরা দেখেছি সেখানে নকশাল মুভমেন্ট হয়েছে, সেখানে মাওবাদীরা মুভমেন্ট করছে। এরা কি করছে যে সাধারণ মানুষ দেখা গেছে যখন আরএসএস বা বনবাসী কল্যাণ আশ্রম করে সেখানে ঢুকেছে, সেখানে কিন্তু বিরাট জায়গা অনেক বেশি করে দখল নিয়ে নিয়েছে এবং মানুষকে অনেক বেশি প্রভাবিত করতে পেরেছে। ফলে এই যে বিভিন্ন বিপ্লবী কার্যক্রম বলুন বা সংসদীয় কার্যক্রম বলুন, সমস্ত কিছু যেটা বলুন, মানুষকে যেটা অন্য দিশা দেখাবে, সেটা কিন্তু আসলে কার্যকরী হয়নি। বরং দেখা গেছে বিজেপি আরএসএস যখন যেখানে যেভাবে প্রবেশ করতে চেয়েছে, সে আসামেই হোক বা ছত্তিশগড়ে বা ঝাড়খণ্ডে হোক বা ত্রিপুরাতে হোক বা পশ্চিমবঙ্গে হোক, তাদের পলিসি কিন্তু তারা 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর সাকসেস করেছে। সেখানে অন্য কোনো তারা খুব সুনিপুণ ভাবে তাদের যুদ্ধটার যে স্ক্রিপ্ট সেটা তারা লিখে নেয়। এটাই বলছি, দলিত বা আদিবাসী বা এসসিরা বা এসটিরা তারা কেন আজকে বিজেপির পক্ষে দাঁড়াচ্ছে? স্বাভাবিকভাবে তো বিজেপিকে একটা মনোবাদী পার্টি বলা হতো, আরএসএস কে একটা মনোবাদী দর্শনের সংগঠন বলা হতো, ব্রাহ্মণ্যবাদ দর্শনের সংগঠন বলা হতো। এবং হিন্দুদের মধ্যে যে উচ্চবর্ণীয় যে ব্রাহ্মণ্যবাদ, তার অধীন ধরা হতো এই আরএসএস কে এবং তার রাজনৈতিক সংগঠন বিজেপি। এই জায়গা থেকে ওরা যে হিন্দুত্বের ছাতার তলায় যে সমস্ত যে অংশটাকে নিয়ে আসতে পেরেছে, সেখানে দলিত হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, ওবিসি হতে পারে, সবাইকে নিয়ে এসেছে। এবং সেখান থেকে কোনোভাবেই কিন্তু আর জাতপাতের সমীকরণে বিরোধীরা আর বিভাজিত করতে পারছে না। এটা কিন্তু বিজেপি পলিসি করে বহুদিন ধরে তার বিভিন্ন নিরলস প্রয়াসের মধ্যে দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। এই জায়গায় দেখা যাচ্ছে জনজাতি অধ্যুষিত অঞ্চলে, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে, সেখানেও কিন্তু দলিত অধ্যুষিত অঞ্চল, সেখানেও কিন্তু বিজেপি একটা প্রভাব বিস্তার করতে পেরেছে। এবং এই যে বিভিন্ন কার্যক্রমের সময় কিন্তু আসলে যে প্যারালাল যে প্রক্রিয়া চলছিল, রাজনৈতিক প্রক্রিয়া চলছিল, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অনেক কিছু হয়েছে বিভিন্ন জনজাতিভুক্ত অঞ্চলে, নানা রকম আন্দোলন হয়েছে। দলিত জমি জঙ্গল কিসের অধীন, যে জল জঙ্গল জমির যে আন্দোলন, যে বিপ্লবী আন্দোলন বিভিন্ন সময়, সেই জায়গা দেখা যাচ্ছে বিপ্লবী আন্দোলন সীমিত হয়ে গেছে, বরং আরএসএস বিজেপির যে মানে প্রভাব প্রতিপত্তি অনেক বেশি বেড়ে গেছে। আজকে ছত্তিশগড় 11টার মধ্যে 11টা আসন বিজেপিকে দেওয়া হচ্ছে, ঝাড়খণ্ডে 14টার মধ্যে 12টা আসন দেওয়া হচ্ছে বিজেপিকে। তো এইসব জায়গায় কেন হচ্ছে? আজকে নর্থ ইস্টে যেখানে জনজাতিভুক্ত মানুষগুলো আছে, খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে বিজেপির প্রভাব প্রচুর,
মুসলিম অধ্যুষিত অঞ্চলে দেখা যাচ্ছে বিজেপির প্রভাব পড়ছে। আসামে 40% মুসলমান, কিন্তু তার মধ্যে হচ্ছে খিলাঞ্জিয়া মুসলমান যারা, মানে আসামবাসী যে মুসলমানরা আর বাংলাভাষী যে মুসলমানরা, অহমিয়া ভাষাভাষী মুসলমানরা কিন্তু বিজেপির দিকে, আর বাংলা ভাষাভাষী মুসলমানদের একটা বড় অংশ বিজেপির বিরোধী আছে। কিন্তু এই কাজটা যে করেছে, খিলাঞ্জিয়া মুসলমানদের নিজেদের অধীনে এনে 40% মুসলিম অধ্যুষিত আসামের মধ্যে প্রায় 14টার মধ্যে 11টা সিট নিজেদের দখলে নিয়ে আসা, এই কাজটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। অর্থাৎ মুসলমান হলেই যে বিজেপি বিরোধী ব্যাপারটা এরকম নয়। খিলাঞ্জিয়া মুসলমান আসামের আদি অধিবাসী যারা নিজেদের মনে করে, তারা কিন্তু নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে অন্য মুসলমানদের থেকে, কারণ ওরা অনুপ্রবেশকারী ধরে নিয়ে, নিজেদের ভূমিপুত্র ধরে নিয়ে, এবং বিজেপির থেকে ওরা গ্যারান্টি পেয়ে গেছে যে আমরা ভূমিপুত্র হিসেবে আমাদের সমস্ত অধিকার পাবো। এই গ্যারান্টি পেয়ে ওরা কিন্তু বিজেপির খাবারে চলে গেছে। ফলে এই যে বিভিন্ন রসায়ন, এই যে বিভিন্ন কার্যক্রম, এই যে সমস্ত কিছু যে বিচার বিশ্লেষণ করে, তিলে তিলে একটু একটু করে যে মানে সমস্ত কিছুকে অধিকার করে নেওয়া, কবজা করে নেওয়া, এই কবজা করার প্রক্রিয়াটা কিন্তু এমনি এমনি হয়নি। আজকে তার সুফল বিজেপি পাচ্ছে। এবং বিরোধী পক্ষে যারা আছে তারা একসময় শাসন ক্ষমতা ছিল, যখন শাসন ক্ষমতা ছিল, এরা এই প্রক্রিয়াটা কিন্তু বুঝতেই পারেনি কিভাবে ধীরে 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 আরএসএস বিজেপি সারা ভারতবর্ষ যে ছড়িয়ে পড়ছে। আজকে ত্রিপুরাতে সিপিএম বুঝতেই পারেনি 2018-র আগে বা 2016-র আগে যে বিজেপি এখানে কতটা বিস্তার লাভ করেছে, আরএসএস গ্রামে গঞ্জে জনজাতিদের মধ্যে কতটা প্রভাব বিস্তার করেছে, ত্রিপুরার পার্বত্য অঞ্চলে, উপজাতি অধ্যুষিত অঞ্চলে কতটা প্রভাব বিস্তার করেছে আরএসএস, সেটা কিন্তু ধরতেই পারেনি। যখন 17 সালেও যখন বিজেপি যখন একটু একটু বেড়ে উঠছে, তখনও বুঝতে পারেনি। 18 সালেও খোয়াব দেখছিল যে ক্ষমতা এসে যাবে, কিন্তু যখন ক্ষমতা হারিয়েছে তখন বুঝতে পেরেছে যে আসলে কিভাবে ব্যাপকভাবে সমাজের মানে তৃণমূল স্তরে ওরা কিভাবে প্রভাব বিস্তার করে নিয়েছে। এবং সেটা কিন্তু হিসেব না করে আজকে বিরোধীরা কি করছে, আমি এবারে উপর থেকে ভাষা ভাষা যদি আমরা দেখি পুরো ব্যাপারটা, তাহলে কিন্তু আমরা আসলে ভারতবর্ষের সার্বিক অবস্থাটা বিচার বিশ্লেষণ করতে পারবো না। একদম আমি একদম শেষ দিকে রয়েছি। মৃন্ময়দা, মহারাষ্ট্রের এক্সিট পোলটা যদি দেখি, তারপর আমি ত্রিপুরা নিয়ে খানিকটা আলোচনা করব। ত্রিপুরা যদিও দুটো আসনে লড়াই হচ্ছে, ত্রিপুরায় একদিকে বিপ্লব কুমার দেব পশ্চিম আসনে, আশিস সাহা, ঠিক অন্যদিকে কিন্তু রাজেন্দ্র রিয়াং এবং প্রীতি দেবী সিং দেববর্মার লড়াই পূর্ব আসনে। সেই দিক থেকে আমি একটু মহারাষ্ট্রের দিকটাতে আমি আসছি। মৃন্ময়দা, বারবার যখন মহারাষ্ট্র নিয়ে আলোচনা হয়েছে তখন এটাই কথা হচ্ছিল যে মহারাষ্ট্রে দল ভাঙানোর খেলা করেছিল বিজেপির দিকে আঙুল তুলেছিল, এবং বলা হচ্ছিল বিজেপি যে দল ভাঙানোর খেলা খেলেছে তাতে আলটিমেটলি লস হবে বিজেপি। কারণ যারা ইমোশনাল দিক থেকে বিজেপির এই শিবসেনা বলুন বা এনসিপি বলুন, সেই দিক থেকে বিজেপি যেভাবে তাদেরকে ভেঙে নিয়েছে, অর্থাৎ পরিবারের মধ্যে বিভাজন, কোথাও কাকা ভাতিজার মধ্যে বিভাজন তৈরি করে দল ভাঙিয়ে সরকার করে নেওয়া, সেগুলো একটা বিশাল এফেক্ট করবে মহারাষ্ট্রের ভোটে। কিন্তু এক্সিস মাই ইন্ডিয়ার যে এক্সিট পোল বলছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপি 20 থেকে 22টি আসন পেতে পারে। আমি তার আগে 19-এর ফলাফলটা একবার বলতে চাই। মহারাষ্ট্রে 19-এ বিজেপি 23টি আসন লাভ করেছিল। শিবসেনা তখন ভাঙেনি, শিবসেনা তখন বিচ্ছিন্ন হয়নি, 18টি আসন জয়লাভ করেছিল। এনসিপি 4টি আসনে জয়লাভ করেছিল, কংগ্রেস একটি, আইএমএম একটি, আর ইন্ডিপেন্ডেন্ট একজন জিতেছিলেন একটি। কিন্তু এবারের যে এক্সিট পোল দেখাচ্ছে সেখানে বিজেপি পাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে 20 থেকে 22টি, অর্থাৎ তারা 23টি পেয়েছিল, একটি আসন কম হতে পারে বলা হচ্ছে। শিবসেনা সিন্ধে গ্রুপ 8 থেকে 10টি আসন পেতে পারে। এনসিপি অজিত পাওয়ার গ্রুপ 1 থেকে 2টি আসন, এনসিপি শরদ পাওয়ার গ্রুপ 3 থেকে 5টি আসন, কংগ্রেস 3 থেকে 4টি আসন। আমরা যদি দেখি কংগ্রেসের যে আসন সেটা বাড়তে পারে এক্সিট পোলে যেটা বলছে। আর শিবসেনা উদ্ধব ঠাকরের গ্রুপ 9 থেকে 11, অর্থাৎ শিবসেনা বলুন বা এনসিপি, তাদের যে ভোটের জেতার যে সংখ্যাটা সেটা কিন্তু ঠিক থাকছে। অর্থাৎ দল ভাগ হলেও যে কজন এমপি সেদিকে গেছেন বা যে কজন এমপি এদিকে রয়েছেন, ভোটটা সেরকম ভাবেই তাদের দিকে থাকবে, সেখানে কোনো ধরনের তফাৎ হবে না। কি বলবেন, মানে এটাও কি এই যে কথাগুলো উঠছিল বা দল ভাঙানোর খেলা, সেখানে যে একটা ইমোশনাল গেম হতে পারে, এটাও কি ভেস্তে গেল এই এক্সিট পোল অনুসারে? না না, এটা আরে বিষয়টা তো এখানে যে এক্সিট পোল দিল তার যে ডিভিশনটা তারা দেখালো, সেই ডিভিশনটাতে লোকসানটা কার হলো? আপনি দেখুন, অবিভক্ত মানে বিজেপি এবং শিবসেনা পেয়েছিল 41 সিট,
41টা সিট তারা পেয়েছিল 2019-এ। এবার তারা শিবসেনা ভাঙিয়ে, এনসিপি ভাঙিয়ে এবার তারা কটা সিট পেল? আপনার হিসাব অনুসারেই তো মানে তারা যদি সর্বসাকল্য পেয়ে থাকে 30টা সিট পাবে তারা। 30টা সিট পাচ্ছে তো তারা, মানে আপনার মানে এক্সিট পোল যেটা দিল আপনার হিসাব মানে এক্সিট পোল, তাহলে তারা তো এখানে এই অলরেডি তাদের 11টা সিট কমেই গেল। 41টা যেখানে তারা গতবার 2019-এ পেল, এবারের এক্সিট পোল তাদেরকে দিচ্ছে আপনার 30টা, তাহলে 11টা সিট তো এখানে কমে গেছে। আপনি দেখুন এই প্রশান্ত কিশোর যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে মহারাষ্ট্রের লোকসান হওয়ার কি আছে, মহারাষ্ট্র তো বিজেপি এককভাবে 23টা আসনই পেয়েছে। আর যুগেন্দ্রদা তো বলেছিলেন এই 23টার মধ্যে 5টা কমতে পারে, 5টা সিট কম পেতে পারে। আপনি দেখুন যদি এখানে তারা 20 থেকে 22টা, আপনি যদি 20টা ধরেন, লয়েস্টটা ধরেন, তাহলে তো 3টা সিট তারা কম পায়। তাই সেদিক থেকে বলছি যে এই যে 41 সিটের মধ্যে 41টা সিট কিন্তু তারা ধরে রাখতে পারছেন না। এই শিন্দে গ্রুপ যদি আপনার পুরোটা পেয়ে যেত তাহলে বোঝা যেত যে তারা একই, তাহলেও কিন্তু 18টা সিট যদি তারা পেতো তাহলে বোঝা যেত যে তারা একই সিট ধরে রেখেছে। 20টা 22টা পেলো আর 18টা পেলো, 15টাও যদি পেতো তাহলেও হতো, সেটা তো না। তো তারা তো 30-এর মধ্যে আটকে গেল, 11টা সিট তাদের কমে গেল। তার জন্য বলছি যে যদি এটা তো ইন্ডিয়া জোটের পক্ষেই, কারণ মানুষ তাদের বিরুদ্ধেই রায়টা দিয়েছে। আপনি দল ভাঙিয়েছেন, সবকিছু করেছেন, যদিও এখন যদি মেজরিটিটাও হয়, এখন তো যদি আপনার একটা সিট বেশিও, ভোট পার্সেন্টেজের দিক থেকে একটা সিট বেশি পাওয়া মানে কিন্তু উদ্ধব ঠাকরের পার্টিটাই অরিজিনাল শিবসেনা হিসেবে ইলেকশন কমিশন দ্বারা স্বীকৃত হবে, একটা সিট বেশি হলেই। তার জন্যই বলছি এটা তো আপনার শিবসেনাটা অরিজিনাল কি অরিজিনাল না সেটা এবার ইলেকশনে প্রমাণিত হবে। এনসিপিটা অরিজিনাল কি অরিজিনাল না, শারদ পাওয়ার কি অজিত পাওয়ার, সেটা তো এই তাদের এক্সিট পুলেই দেখিয়ে দিচ্ছে। উদ্ধব ঠাকরে অ্যাকচুয়াল শিবসেনা এবং শারদ পাওয়ার অ্যাকচুয়াল এনসিপি পার্টি রিপ্রেজেন্টেশন ইলেকশন কমিশনের। এই রেজাল্টও যদি হয় তাহলে দুটো পার্টিও তো অরিজিনাল সিম্বলে ফিরে আসবে। তারা তো ভিন্ন সিম্বলে লড়েছেন, তাদের নিজস্ব সিম্বলে তারা লড়তে পারেননি। তার জন্যই বলছি যে এই এক্সিট পোলটার মধ্যেও সব বিরোধিতা আছে, কারণ তাদেরকে 400 মেলাতে হবে। প্রদীপ্তদা যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন যে যেই সংখ্যাটা উপর থেকে দিয়ে দেওয়া হলো প্রশাসন তরফ থেকে, সুপ্রিম প্রশাসন মানে প্রাইম মিনিস্টার যে ঘোষণাটা দিয়েছেন, হ্যাঁ আপনার সেটা পার্লামেন্টের মধ্যে দিয়েছেন, আপকি বার 400 পার, উনি বলেছেন আপকি বার, সবাই বলেছে 400 পার। এবার টোটাল প্রশাসনটা সেটাকে এক্সিকিউট করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেটা যেমন সত্য। আবার পিপলসেরও তো একটা মুড আছে, যতটুকুই আমরা পিপলসের যে এজিটেশন আছে, পিপলসের যে মুড আছে, পিপলসের যে ভয়েসটা আছে, যতটুকুই আছে সেইটাকে যদি আমরা ভোটের বাক্সে সম্মিলিতভাবে ফেলতে পারি, সেটারও তো একটা রেজাল্ট আছে। সেই রেজাল্টটা কিন্তু এই এক্সিট পোলের মধ্যেও দেখা যায় যে এক্সিট পোলটা পুরোপুরি ভাবেও নালিফাই করে দেয়নি অপোজিশনকে এখানে জায়গা দিতে তারা বাধ্য হচ্ছে। আর সেই ক্ষেত্রে দেখুন মহারাষ্ট্রের দুটো যেটা দল ভাঙানো পার্টি শিবসেনার অরিজিনাল সিম্বল, এটাও তো প্রশাসনের সহযোগিতা নিয়েই, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় শিন্দে গ্রুপকে তার অরিজিনাল সিম্বল দিল, অজিত পাওয়ারকে অরিজিনাল সিম্বল দিল, তাদেরকে দিল না। সেই যে লড়াইটা পিপলস কার পক্ষে দাঁড়ালো, অজিত পাওয়ার এবং উদ্ধব ঠাকরের পক্ষে দাঁড়ায়, এটা তো এই এক্সিট পোলটার মাধ্যমে প্রমাণিত হয়। তো সেটা যে 4 তারিখে উল্টে যাবে না তার কি গ্যারান্টি আছে? এই ইঙ্গিতটা তো এখানেই আছে। তার জন্যই বলছি যতটাই হোক, ঝাড়খণ্ডেই হোক আর কর্ণাটকেই হোক বা মহারাষ্ট্রেই হোক বা তামিলনাড়ুতেই হোক, যেখানেই হোক, তারা যেটা দিচ্ছেন সেটাতে আপনি দেখেন টোটালি 2019-এ যেভাবে অপোজিশনকে একদম মানে খাতাহীন করে দিয়েছে, শূন্য করে দিয়েছিল, সেই জায়গায় কিন্তু তারা নেই। তারা দিতে হচ্ছে, অপোজিশনকে সিট দিতে হচ্ছে। যে জায়গাতে কংগ্রেসের 50-এর মতো সিট, সেই সিটটা কিন্তু তারা বাড়াতে বাধ্য হচ্ছে, অপোজিশনের সিটটা কিন্তু বাড়ছে। আপনাকে আরজেডি কে সিট দিতে হচ্ছে। আপনি দেখুন ঝাড়খণ্ডে যেটা আপনি বললেন, অন্যান্য 2 থেকে 3টে, অন্যান্য কারা, অন্যান্যদের মধ্যে দেখবেন লেফট আছে। বিহারে দেখবেন অন্যান্যদের মধ্যে লেফট আছে, লেফট ছাড়া অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট আপনার ইন্ডিয়া জোটের মধ্যে নেই। লেফটটাকে তারা শো করছে না, কারণ লেফট একটা আছে। প্রদীপ্তদা বলেছেন যে বিপ্লবী যে আন্দোলন, সেই আন্দোলনের যে আন্দোলনটা এখানে করতো, কারা করতো? এই লেফটরাই তো করতো। সেই লেফটের আন্দোলনের ফলেই কিন্তু এখানে অন্যান্য হিসেবে যে ব্র্যাকেটটা দেওয়া হয় তার মধ্যে লেফটের সিটটাই থাকে। তার জন্যই বলছি যে এই এক্সিট পোলটার মধ্যেও যাই কিছু পোলারাইজেশন থাকুক, তারা হিন্দুত্বের কার্ড খেলো, তারা আপনি এই প্রাইম মিনিস্টারের বক্তৃতা দেখুন,
বা ধরুন তাদের যে বিজেপির যে টপ যে 3 জন লিডার আছেন তাদের বক্তৃতাগুলি দেখুন, তারা কিন্তু টাইম টু টাইম তাদের পজিশনগুলি চেঞ্জ করেছে। একটা কনসিস্টেন্টলি একটা বিষয়ের উপরে তারা রাখেননি, একটা বিষয়ের উপর তারা দাঁড়াননি। যত বেশি এবার মানে কমিউনাল স্পিচ তারা দিয়েছেন, সাম্প্রদায়িক মুসলিমদের বিরুদ্ধে তারা স্পিচ দিয়েছেন, রাজস্থান থেকে শুরু করে সবচেয়ে বেশি নির্মম ভাবে এবং ঘৃণ্য ভাবেই তো আসামের চিফ মিনিস্টার বলেছে। তারপরও আপনি দেখুন যে মানে সংখ্যালঘু সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে, যেটা প্রদীপ্তদা বারবার বলেছেন যে মুসলিমরা বেশিরভাগটাই বিজেপির, মুসলিম মানেই এনটি বিজেপি না, মুসলিমের অঙ্ক, কারণ আপনি বিজেপির মধ্যে মুসলিম লিডার নেই, শাহজাহান হোসেন, শাহজাহান, এরপরে আপনার মুক্তার আব্বাস নাকবি, তারা তো মুসলিম লিডারই, তারা তো আসেনি বিজেপির মধ্যে। কিন্তু এবার দেখুন ইউপির যে ইলেকশন, ইউপির ইলেকশনের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে কজন মুসলিম রিপ্রেজেন্টেটিভ আছেন, কজন মুসলিম এমএলএ আছেন কিনা? এবারও যে তারা টিকিট দিয়েছেন, কজন মুসলিমকে তারা টিকিট দিয়েছেন? বিএসপি সবচেয়ে বেশি মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে, আর কোন রাজনৈতিক দল দেয়নি। তার মানে তো বিএসপি মুসলিমদের ভোটটা পেয়ে যাবে, বিষয়টা এরকম নেই। তো সেদিক থেকে বলছি, বিজেপি যেমন মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করেন, এটা যেমন সত্য, এটা পলিটিক্যালি তারা করে থাকেন, এটা একদম নিশ্চিতভাবে। তারপরেও নিরাপত্তার প্রশ্নে তারা বিজেপির সাথে এখন পর্যন্ত রেলি করার মানে তাদের উপরেই নির্ভর করে থাকেন। আপনি ত্রিপুরা রাজ্যেই দেখুন না, মুসলিম অধ্যুষিত অনেক অ্যাসেম্বলি সেগমেন্ট আছে, অনেক আছে অ্যাসেম্বলি সেগমেন্ট। সব অ্যাসেম্বলি সেগমেন্টে কিন্তু বিজেপি মুসলিমদের ভোটটা পায় না, সব অ্যাসেম্বলি সেগমেন্টে পায় না। একটা বিষয় সংযোজন করতে চাই, একটা বিষয়টা শেষ করুন, আমি একটা জিনিস সংযোজন করে দেবো বিষয়টার সঙ্গে। শিওর একদম বলবো। আচ্ছা, তো সেদিক থেকে ত্রিপুরাতে আপনি দেখুন না, রামনগর সিটটা, রামনগর সিটে তো কিছু একটা প্রদীপ্তদা কিছু একটা সংযোজন করতে চাইছেন, আমি একটু শুনে সংযোজন করতে চাইছি। সংখ্যাগুরুর রাজনীতি যখন দেশে প্রবল ভাবে থাকে, তখন যদি বিরোধী পক্ষ ভাবে যে পাল্টা সংখ্যালঘুদের নিজেদের মানে সমর্থনে আনার জন্য আমরা সংখ্যালঘুর অনুকূলে কিছু কথা বলবো, সেটা কিন্তু আসলে তাদের বিপক্ষে যায়। আসলে যখন সংখ্যাগুরু আধিপত্যবাদ যখন দেশে কায়েম হয়, তখন সংখ্যালঘুরা এমনিতেই নিরাপত্তার খাতিরে তাদের আশ্রয় খোঁজার জন্য বিরোধী পক্ষের ছাতার তলায় আসার চেষ্টা করে, সেখান থেকে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করে। সেখানে ব্যতিক্রম থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু এখন যদি যেটা করেছে বা বিরোধী পক্ষ, মানে এই যে ম্যানিফেস্টো ধরে যে বিজেপি বলেছেন, না মোদী বলেছেন তো যে মুসলিম লীগের ম্যানিফেস্টো, কোথাও কোথাও কিছু ক্লু পেয়েই তো এটা বলেছেন যে এটা কংগ্রেসের ম্যানিফেস্টো হচ্ছে মুসলিম লীগের ম্যানিফেস্টো, মুসলিম তোষণ করছে, এই সমস্ত বিষয়গুলি। এই বিষয়গুলি তোলার অবকাশ যদি বিরোধী পক্ষ দিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ব্লান্ডার। কারণ এই সমস্ত কথাবার্তা না বলেও, মুসলিম তোষণের কোনো কথাবার্তা না বলেও, মুসলিমদের ফেভারে কোনো কথাবার্তা না বললেও, সংখ্যালঘু বা মুসলিমরা কিন্তু বিরোধী পক্ষের ছাতার তলেই থাকবে। কারণ ওরা হিসেব করবে যারা সংখ্যাগুরু আধিপত্যের রাজনীতি করছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে আমাদের বিরোধী পক্ষের ছাতার তলায় থাকতে হবে। কিন্তু যখন ঘোষণা হিসেবে, যখন ম্যানিফেস্টোতে বিষয়গুলি চলে আসে, তখন আরো বেশি অস্ত্র শাসক দলের হাতে তুলে দেওয়া হয়, যে সেগুলিকে নিয়ে তারা আসলে বেশি প্রচার প্রপাগান্ডা করে। সেটা হয়তো বিরোধী পক্ষের বুদ্ধিজীবীরা কিংবা সচেতন বুদ্ধিজীবীরা বলবেন যে ঘৃণার রাজনীতি করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা খাচ্ছে। যখন তীব্র বিরোধিতা করা হচ্ছে, তীব্রভাবে যখন মঙ্গলসূত্র বা ওই ধরনের ঘুষপেটিয়া এই সমস্ত বিষয়গুলি আনা হচ্ছে, সমবেত জনতা হাততালি দিয়ে সেটাকে সমর্থন জানাচ্ছে। এবং যাদের মধ্যে হিন্দুত্ববাদ প্রবলভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় মৌলবাদ যাদের শিরায় শিরায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এর বিরোধিতার বদলে তার কিন্তু পক্ষে দাঁড়াচ্ছে। অর্থাৎ হিন্দুদের মসিহা বা হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে কিন্তু মোদী যোগী প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে কিন্তু ন্যায়, অন্যায়, পাপ বোধ, এই সমস্ত বোধের জায়গায় কিন্তু মানুষ আর থাকে না। মানুষ তখন আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায়, আধিপত্যের জোরের পক্ষে দাঁড়ায়। সেখানে হিন্দু জাতীয়তাবাদ প্রবল ভাবে দেখাবে। যে মানুষ রোজ খেটে খাওয়ার জন্য প্রাণপণ মানে মানে দুমুঠো খাওয়ার জন্য প্রাণপণ পরিশ্রম করছে, সেই মানুষও কিন্তু তার পরিশ্রমটা ভুলে তার হিন্দুত্বের পরিচয়টাকে বড় হিসেবে সামনে নিয়ে আসে। এবং এই জায়গাটার জন্য কিন্তু বিরোধীরা কিন্তু বহু ক্ষেত্রে অস্ত্র তুলে দিয়েছে প্রকারান্তরে শাসক দলের হাতে, এবং তার মাসুল কিন্তু দিতে হবে। বুদ্ধিজীবীরা ধর্মনিরপেক্ষতা নিয়ে যতটা মানে সোচ্চার, সাধারণ মানুষ কিন্তু সেই ধর্মনিরপেক্ষতা কিংবা সংবিধান রক্ষা নিয়ে ততটা সোচ্চার নয়।
তারা বরং মনে করে যে হিন্দু রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে আমরা অনেক কিছু পাবো, কারণ নিজেদের হিন্দুত্বের পরিচয়টা একটা দরিদ্র মানুষও অনেক ব্যাপকভাবে নিজেকে ওই পরিচয়ে নিজেকে দেখতে চায়, ওই পরিচয়ে নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে চায়। এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানুষের যে ক্রমাগত যে মগজের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় অবস্থাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আশেপাশে দেখলে আমরা দেখতে পাবো, আমরা ত্রিপুরার মানুষজনের মধ্যে দেখতে পাবো যে গত 10 বছরের মধ্যে কি পরিমাণ পরিবর্তন হয়ে গেছে এই মানুষগুলোর মধ্যে। অপরিচিত লাগে। 6-7 বছর আগে যে লোকটাকে যে অবস্থায় দেখেছি, আজকে সেই লোকটা, সেই কথাবার্তা, সেই আচার আচরণ, দৈনন্দিন জীবনচর্চা দেখলে আমরা অবাক হয়ে যাব যে কিভাবে একটা মানুষের এই পরিবর্তনটা হতে পারে। সে হয়তো ঠিক। ব্যক্তি মানুষ আমি হিসেবে খারাপ নয়, একেবারেই কিন্তু ঠিক, কিন্তু তার একেবারে আমি একদম পরিবর্তনটা কিন্তু লক্ষণীয়। সেই শেষ ওই দিকে ওই রয়েছে। আমি জিনিসটা বলতে চাইছি যে হ্যাঁ আসলে আসলে হ্যাঁ আসলে মানে শাসক দলকে, মোদিকে হুম তার প্রচারের অস্ত্র কিন্তু প্রকারান্তরে বিরোধী পক্ষই অনেকটা তুলে দিয়েছে, এবং সাধারণ মানুষকে তুলে প্রভাবিত করার দিয়েছে জন্য সেই যে যে বিষয়গুলি নরেন্দ্র মোদী এনেছেন হুম সেগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু হুম নিয়েছে। কিছু হুম বুদ্ধিজীবী সচেতন মানুষ তার বিরুদ্ধে কি কথা বললো সোশ্যাল মিডিয়াতে, ওটা বড় কথা নয়। আম হুম জনতার কাছে যদি ব্যাপারটা যদি গৃহীত হয়ে যায় তাহলে কিন্তু সে অনুযায়ী কিন্তু হুম আম জনতা সেই আনুগত্যের অধীন হবে, যে আনুগত্য কিন্তু বিজেপি তথা নরেন্দ্র হুম মোদী চাইছে তার সমস্ত রাষ্ট্রীয় হুম আধিপত্য কায়েম করার জন্য। এবং রাষ্ট্রযন্ত্রের হুম যারা মূল যারা চালিকা শক্তি তারাও কিন্তু নরেন্দ্র হুম মোদীকেই রাখতে চাইছে গদিতে, ক্ষমতায় রাখতে চায়, ক্ষমতায় হুম দেখতে চাইছে। এবং আগামী দিনে যদি হুম ওই কি বলে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া চলে আসে, এবং চলে আসা খুবই স্বাভাবিক, হুম তখন কিন্তু বিধানসভা হুম ইলেকশন এবং লোকসভা ইলেকশন একই সঙ্গে হবে। তখন কিন্তু লোকসভা হুম ইলেকশনের আবহেই বিধানসভা ইলেকশন হবে। তখন হুম বিরোধীদের অবস্থান কিন্তু আরো দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছেই। আচ্ছা, ঠিক। আমি মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, মানে যে আলোচনাগুলো যেই ভাবে প্রধানমন্ত্রীর মঙ্গলসূত্রের ইস্যু বা একাধিক ইস্যুকে তুলে ধরা হয়েছিল, সেটা উল্টো ব্যাকফায়ার করেছে বিরোধীদের দিকেই। না, এটা যে মানে অপোজিশনের যে মানে এজেন্ডা, মানে অপোজিশন যেভাবে হুম এবারে তাদের কর্মসূচিগুলি রেখেছে, সেই কর্মসূচিতে কোথাও কিন্তু নির্দিষ্টভাবে আপনার হুম সংখ্যালঘু তোষণের কথা নেই, বা আপনার মুসলিমদের জন্য এই সমস্যা, এই সুবিধা, খ্রিস্টানদের জন্য এই সমস্যা সুবিধা, এই ধরনের কিছু বলা নেই। যেটা তাদের যে মানে কংগ্রেসের দেখবেন, আমি যেটা দেখলাম যে এবার ইলেকশনে হুম অলমোস্ট অল অপোজিশন লিডার, অপোজিশন পার্টি হুম সবাই কিন্তু আপনার কংগ্রেসের যে ন্যায়পত্র যেটা, সেটাকেই তারা ন্যাশনাল হুম লেভেলে ইন্ডিয়া জোটের ঘোষণাপত্র না হিসেবে আমি স্বীকার বলছি, করে। না মৃন্ময়দা আমি বলছি সরাসরি হয়তো নেই, কিন্তু না না, এমন আপনি কিছু আমার বিষয় কথাটা রেখে একটু দেওয়া হয়েছে, শুনে নেন, আমার কথাটা একটু সেটাকে শুনে নেন। কিন্তু ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। না, আমি সেটা বলছি যে এটার মধ্যে কিন্তু বলা নেই। তার মানে আপনি দেখুন, যখন এই কথাটা মানে এটা মুসলিমদের কর্মসূচি, এটা আরবান নকশালদের হুম কর্মসূচি, যখন প্রাইম মিনিস্টার বললেন, তখন খার্গে হুম কিন্তু আপনার অলরেডি চিফ প্রাইম মিনিস্টারকে বলেছেন যে আপনি প্রমাণ করুন কিভাবে আছে। ইভেন হুম মানে যেটা মিডিয়া প্রধানমন্ত্রীর দপ্তরে মানে সরকারের পক্ষের বা বিজেপি দলের যে নাকি সবচেয়ে ভালো প্রচার করেন, সেই সুধীর হুম চৌধুরী পর্যন্ত এই এজেন্ডাকে ধরে, মানে ন্যায়পত্রকে ধরে ছত্রে ছত্রে দেখিয়ে দিয়েছেন যে কোথাও মুসলিম হুম তোষণের কথা, মুসলিমদের কথা নেই। তার জন্য বলছি হুম যে এই যে স্লোগানগুলি বা এই যে দাবিগুলি দেওয়া হয়েছে, সেই দাবিগুলির হুম কোথাও কিন্তু আপনার সংখ্যালঘুদের প্রশ্নে কোনো কথাই ছিল না। এখানে 5টা ন্যায় হুম নীতি, 5টা গ্যারান্টি, যা কিছু আছে কোথাও নেই কোনো রাজনৈতিক দলের। ইভেন আপনার কেজরিওয়াল, হুম ইভেন আপনার কমিউনিস্টরা যে কর্মসূচি দিয়েছে, সে এই যা উনি বলেছেন সবগুলি হচ্ছে, যেটা মানে প্রদীপ্তদা বারবার বলেছেন, এটা হচ্ছে বিজেপির হুম প্ল্যান একটা কর্মসূচি। এই কর্মসূচিগুলিকে তারা ডাইভার্ট করেন, মানুষকে হিন্দু মুসলিমের দিকে তারা নেওয়ার চেষ্টা করেছেন এটা। তার হুম জন্য এগুলি, এটাকে কংগ্রেসের স্টার হিসেবে উল্লেখ করেছেন। আপনি এবার এটার পেছনে হুম প্রমাণ করতে থাকুন আমার কর্মসূচি নেই বলে। কিন্তু এটা বাস্তব যে এই কর্মসূচি কংগ্রেসকে খারিজ করতে হয়নি, অপোজিশনকে খারিজ করতে হয়নি। এটা সুধীর চৌধুরী নিজেই স্টুডিওর মধ্যে, ওনার স্টুডিওর মধ্যে এটা খারিজ করেছেন যে মুসলিমদের প্রশ্নে এখানে হুম কিছু বলা নেই। তার জন্য বলছি হুম যে কংগ্রেস বা অপোজিশন এবার অন্তত হুম আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্তত বিজেপির ট্র্যাপে তারা ক্যাম্পেইনটা করেননি। নরম হিন্দুত্বের হুম যে তাসটা, নরম হিন্দুত্বের তাসটা কিন্তু তারা খেলেননি। তারা বিজেপি যে হুম হিন্দুত্বের যে তাসটা খেলেন, হ্যাঁ, হিন্দুত্বের হুম যে আধিপত্যবাদের যে রাজনীতিটা তারা করেন, সেটাকে হুম মোকাবেলা করার জন্য যে নরম হিন্দুত্বের মানে মুসলিম তুষণ যেটাকে সাধারণভাবে বলা হয়, হুম সেটা, বা ধরুন আপনার বিভিন্ন মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে পুজো দিলেন, এসব করলেন, এইসব কিন্তু তারা এবার একটু অন্তত পক্ষে কম করেছেন, যেটা হুম তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চাইতে অন্তত এই ক্ষেত্রে তারা যে নরম হিন্দুত্বের যে তাসটা তারা কিন্তু খেলেননি। এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার অবশ্যই একটা অবজারভেশন।
এটা ভিন্ন হতেও পারে। আমি আর মানে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো যেটা মানে আমরাও আলোচনা শেষ করব। তার আগে আমাদের তথ্য অনুসারে আমরা যে কথাগুলো বলেছি সেই অনুসারে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, এবার আমরা সেই ফিগারটা দেখাবো আর তার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমাদের যে তথ্য অনুসারে আমরা যে ফিগার দেখতে পাচ্ছি বা আমরা যার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে, আমরা আরো একবার বলছি, এটা আমাদের একটা ধারণা মাত্র। আমরা যাদের সঙ্গে কথা বলেছি, কোনো এক্সিট পোল কোনোদিন মানুষ কি রায় দিয়েছে সেটা বলে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে থাকে না। আমরা আমাদেরটা বলছি, আমরা যেটা দেখছি এনডিএ, আমি বলবো একই সঙ্গে স্ক্রিনেও যদি দেখানো যায়, এনডিএ 275 থেকে 305। আমি এটা পরিবর্তন করতে বলবো, আমাদের যেটা রয়েছে, এটা অন্যান্য সংবাদ মাধ্যমের, আমাদের তরফ থেকে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি, এনডিএ 275 থেকে 305, 193 থেকে 238 ইন্ডিয়া 193 থেকে 238 এবং অন্যান্যদের কাছে যেতে পারে 30 থেকে 45টি আসন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রায় 20 থেকে 25টি আসনের ডিফারেন্স এখানে রয়েছে। বাকিটা সম্পূর্ণভাবে নির্ভর করবে মানুষ কি বলেছেন। আমরা যা বলেছি, এনডিএ 275 থেকে 305, ইন্ডিয়া 193 থেকে 238 এবং অন্যান্যরা 30 থেকে 45টি আসন। সেখানে দাঁড়িয়ে এটাই যে ফাইনাল রেজাল্ট হবে বা অন্যান্য সংবাদ মাধ্যম যা দেখিয়েছে বা এক্সিট পোল দেখিয়েছে তাই যে সত্য হবে, তা একেবারেই নয়। এবং ত্রিপুরার ক্ষেত্রে দুটো আসনেই কিন্তু এখনো পর্যন্ত সমস্ত এক্সিট পোল বিজেপিকেই দুটো আসনে জয়ের সম্ভাবনা দেখাচ্ছে। সমস্ত কিছুই সম্ভাবনা, সবটাই কি হবে, ঠিক হবে না ভুল হবে, তা জানতে পারবো আমরা 4 তারিখে কি রেজাল্ট হয় বিজেপির, কংগ্রেসের, এনডিএর, ইন্ডিয়ার, সবটাই আমরা সেদিকে নজর রাখবো। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই মৃন্ময় দা এবং প্রদীপ্ত দা দুজনকেই আমাদের সঙ্গে আজকে এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপাতত এই অনুষ্ঠান, এক্সিট পোল নিয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।